অধৈর্য হবার কিছু নেই, ধৈর্য হারাবার কিছু নেই, বিশ্বাস হারাবার কিছু নেই। কারণ পরমপিতা শিশু বয়স থেকে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন তার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আজ যদি আমরা একটা একটা করে মেলাবার চেষ্টা করি তাহলে দেখা যাবে, একটু কমিয়ে দেন, তাহলে দেখা যাবে যে বালক ব্রহ্মচারী মহারাজ তার যে গুরুত্ব, তার যা পরিচিতি, তার যে গুরুর গুরুত্ব, তার উপলব্ধি বড্ড কমে গেল না? কমবে না, সাউন্ডটা কমে গেল না? সেই গুরুর গুরুত্ব করে ধরতে গিয়ে সাউন্ডটা একটু বাড়িয়ে দেন, রিভার্বটা কমাতে বলেছি। তো সেইখানে দাঁড়িয়ে আজকের আমাদের একটা জিনিস ভীষণভাবে উপলব্ধি করতে হবে যে পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজ আজকের নয়, সেই শিশু বয়স থেকে যে ভবিষ্যৎবাণীগুলো করে এসেছেন, যেমন 5 বছর 3 মাস বয়স, যে বয়সে আপনার আমার ঘরের বাচ্চারা ভালোভাবে কথা বলতে পারে না, সেই 5 বছর 3 মাস বয়সে তিনি ঘোষণা করছেন তাকে 178 বছরের মনাই ফকির ত্রিপুরা জেলার ময়নামতি পাহাড়ে সাধনা করতেন। তাকে স্বপ্নের মাধ্যমে ডেকে এনে দীক্ষা দিয়ে বলছেন, দেখ মনাই, আমি সব ঘরের দেয়াল ভেঙে দিয়ে যাব, সব সীমানার গণ্ডি মুছিয়ে দিয়ে যাব, সারা পৃথিবীতে এক ঘর এক পরিবার বানাবো। কখন বলছেন? 5 বছর 3 মাস বয়সে। আপনারা একটু ভাবুন কথাগুলো, যে বয়সে আপনার আমার ঘরের বাচ্চারা ভালোভাবে কথা বলতে পারে না, সেই সময় তিনি ঘোষণা করছেন, মনাই ফকিরকে স্বপ্নের মাধ্যমে ডেকে এনে দীক্ষা দিয়ে বলছেন, একজন মুসলমান সাধক, যে মনাই ফকির গ্রাম বাংলা দিয়ে হেঁটে গেলে সেই গ্রাম বাংলা হাম বসন্ত কলেরা হতো না, সেই মনাই ফকিরকে ডেকে এনে দীক্ষা দিয়ে বলছেন, দেখ মনাই, আমি সব ঘরের দেয়াল ভেঙে দিয়ে যাব। তুই তুই করে বলছেন কে? বালক ব্রহ্মচারী মহারাজ। বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তারা বুঝতে পারতো না এতটুকু বাচ্চা কি বলতে চায়, যে সব ঘরের দেয়াল ভেঙে দিয়ে যাবে, সব সীমানার গণ্ডি মুছে দিয়ে যাবে, তাহলে কি আমাদের ঘর বাড়ি ভেঙে সব শ্মশান করে দেবে? বুঝতে পারতো না। কলকাতার বেলেঘাটা ঠাকুরের জন্মোৎসব পালিত হচ্ছে, 46তম জন্মোৎসব। সেই জন্মোৎসবে আর পরিষ্কার ব্যাখ্যা দিয়ে বললেন, খণ্ড জাতি খণ্ড নীতি আমি রাখবো না। আজকের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন, সিরিয়ার দিকে তাকিয়ে দেখুন, সারা পৃথিবীতে যে মুহূর্তে আমরা কথা বলছি, এই মুহূর্তে 300টা কম বেশি দেশের মধ্যে 40টা দেশে যুদ্ধ চলছে। আপনারা খবর জানতে পারছেন? বর্তমানে 40টা দেশে যুদ্ধ চলছে। একথা পরমপিতা কখন বলে রেখেছেন? মাত্র 9 বছর বয়স। তখন তিনি ঘোষণা করছেন, পরম বিষয় বালক ঠাকুরটা পড়ে নেবেন, ঠাকুরের শৈশব কাহিনী ঘটনাতে লেখা আছে যে মাঝে মাঝে আমার চোখের সামনে ঝিলিক মেরে উঠছে গৃহযুদ্ধের আভাস। এই গৃহযুদ্ধই একদিন বিশ্বযুদ্ধে পরিণত হবে। খেয়াল করুন, আজকে ঠাকুর কখন বলছেন? 9-10 বছর বয়স। তখন তিনি ঘোষণা রাখছেন যে মাঝে মাঝে আমার চোখের সামনে ঝিলিক মেরে উঠছে গৃহযুদ্ধের আওয়াজ, যে গৃহযুদ্ধ সারা বিশ্ব জুড়ে শুরু হয়ে গেছে। এই গৃহযুদ্ধই একদিন বিশ্বযুদ্ধে পরিণত হবে। 12 বছর বয়স। ঠাকুরের মাস্টারমশাই, আনন্দ মাস্টারমশাই অঙ্ক শেখাচ্ছেন, এখানকার যোগ বিয়োগ গুণ ভাগ। তখন স্লেট পেন্সিল খাতা পেন ছিল না, তালপাতা কলা পাতায় লিখতে হতো। মাস্টারমশাই বক বক করে যাচ্ছেন, বীরুর অঙ্কে মন নাই। ঠাকুরের বাল্যসাথীর নাম ছিল বীরু, বালক ঠাকুর, বালক গোসাই, পুট্টি ঠাকুর ইত্যাদি বলে ডাকা হতো। বালক ব্রহ্মচারীর নাম তখন কেউ বলতো না, বালক ঠাকুর বলে সবাই পরিচিত। 12 বছর বয়সে মাস্টারমশাই আনন্দ মাস্টারমশাইকে বলছেন, মাস্টারমশাই রেগে গেছে, মাস্টারমশাই অঙ্ক শেখাচ্ছেন, বীরুর অঙ্কে মন নাই। বীরু আঁকিঝুঁকি করছে নিজের খেয়ালে। মাস্টারমশাই রেগে গিয়ে বলছেন, কি রে বীরু, তোর অঙ্কে মন নাই?
আমি এত করে যে বক বক করছি, তুই কি করছিস আগে যদি মাস্টারমশাই, পৃথিবীতে এক কাত হয়ে আছে, আমি সোজা করে বসায় দিতাম। ঢাকাইয়া ভাষায় বলছেন, মানে পৃথিবীটা এক কাত হয়ে আছে, মানে পৃথিবীটা যে 23.5 হেলে ঘুরছে। ঠাকুর অঙ্ক করছেন, ওই মাস্টারমশাই কি যোগ বিয়োগ শেখাচ্ছেন সেটাই ঠাকুরের মন নাই। ঠাকুর অঙ্ক করছেন পৃথিবীটাকে কি করে সোজা করে বসিয়ে দেওয়া যায়। কখন বলছেন? 12 বছর বয়স। খেয়াল করবেন তাহলে কতটা গ্রাউন্ড প্রিপারেশন থাকলে, প্রাক প্রস্তুতি থাকলে একটা 5 বছরের বাচ্চা, একটা 9-10 বছরের বাচ্চা, একটা 12 বছরের বাচ্চা শিশু এত বড় ঐতিহাসিক ঘোষণা করতে পারেন। এগুলো কি আপনারা ভাববেন না? আজকে যারা বালক ব্রহ্মচারী মহারাজ মারা গেছে, তিনি আর আসবেন না, এই বিশ্বাস আস্তে আস্তে হালকা হয়ে আসছে আমাদের গুরু ভাই বোনদের মধ্যে। জনগণের কথা বাদই দিলাম, গুরু ভাই বোন যারা আছে তারা আস্তে আস্তে এত বছর হয়ে যাচ্ছে, বিপ্লব আর হবে কি না, বিশ্বাসের জায়গাটা হালকা হয়ে আসছে। কারণ কি? আমরা গুরুর গুরুত্বটাকে উপলব্ধি করতে পারিনি। কাকে পেয়েছি আমরা? কে? এই বালক ব্রহ্মচারী মহারাজ। সেই জায়গাটা যদি যতক্ষণ না আমরা উপলব্ধি করতে পারবো, গুরুর গুরুত্বকে উপলব্ধি করতে পারবো, আমাদের বিশ্বাস কখনো মজবুত হবে না। আমি গত 20-25 দিন আগে আমি আসানসোলে দুর্গাপুরে গেছিলাম। ওখানে তাবড় বাঁকুড়া জেলার নেতারা সব ছিল, দুর্গাপুর আসানসোলের কর্মীরা ছিল, বয়োজ্যেষ্ঠ সব সিনিয়র কর্মী। তারা আমাকে অভিযোগ করছে যে দাদা, প্রচারে গতি পাচ্ছি না, প্রচারে যেন সেই মন আসছে না, নামের গুরু ভাই খুঁজে পাচ্ছি না। আমি তাদেরকে একটা কথা বলেছি যে আমাদের গোড়ায় বলদ। সবাই চমকে উঠেছে। কেন না? আমাদের গোড়ায় বলদ এই কারণে, আমাদের প্রথম জায়গাটাই আমরা ভুল করে ফেলেছি। বালক ব্রহ্মচারী মহারাজ কে? তিনি কেন এসেছেন? তার প্রকৃত স্বরূপ কি? তার গুরুর গুরুত্বটা কি? সেটাকে আমরা উপলব্ধি না করার ফলে আজ আমরা মনে মনে বিশ্বাস করে নিয়েছি বিপ্লব আর হবে না, ঠাকুর আর আসবে না। যতক্ষণ না ঠাকুর আছেন, আসবেন, এই বিশ্বাসের জায়গাটা মজবুত হবে, এই বিশ্বাসের জায়গাটা পাকা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রচারে গতি আসবে না, নাম করা এনার্জি আসবে না, তত্ত্ব প্রচারে গতি আসবে না। এই বিশ্বাসের জায়গাটা হালকা হয়ে আসছে। এবং এটাও একটা ঘটনা যে কুরুক্ষেত্র যুদ্ধ দাপর যুগে বা ত্রেতা যুগে যে লঙ্কা কাণ্ড হয়েছিল, বি প্র্যাকটিক্যাল রামচন্দ্র বা কৃষ্ণ ভগবান তারা ফিল্ডে থেকে যুদ্ধ করেছিলেন। কিন্তু এবারে যে বিশ্বব্যাপী মহাপ্রলয় ঘটবে, সেই বিপ্লবটা একটু অন্য রকমের। যে কথা পরমপিতা আসার আগে, এখানে আবির্ভূত হওয়ার আগে আদিত্যনাথ বাবা, হিমালয় ত্রিকালদর্শী মহান যোগী, তিনি ঘোষণা করে গেছেন। আমার কুচবিহারের এক গুরু ভাই আমাকে বলছেন, ঠাকুর তো বলেছেন আমি থাকি বা না থাকি উথাল পাতাল হবে। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? না থাকি মানে ঠাকুর চলে গেছেন? তাহলে বিপ্লব করবে কে? না, ঠাকুর তো বলেছেন। এখন আপনার বুঝতে একটু ভুল হচ্ছে। তার অবর্তমানে যুদ্ধটা হবে, সেটাই না থাকার গল্প বলা হয়েছে, যেটা ঠাকুর আসার আগে আদিত্যনাথ বাবা, হিমালয় ত্রিকালদর্শী, তিনি পরিষ্কার সাধু সন্তের মহাসঙ্গমে ডক্টর শঙ্করনাথ রায়ের লেখা বইটা পড়ে দেখবেন। এটা সন্তান দলের বই না, কলেজ স্ট্রিটে খোঁজ নিয়ে দেখবেন। সাধু সন্তের মহাসঙ্গমে বইতে বহু হিমালয়ের বড় বড় যোগীদের বক্তব্য সেখানে আছে। সেই আদিত্যনাথ বাবা ঠাকুর আসার অনেক আগেই ভবিষ্যৎবাণী করে রেখেছেন, এবারকার যুগাবতার আবির্ভূত হবেন এই বাংলায়, এবারকার যুগাবতার আবির্ভূত হবেন এই বাংলায়। তিনি প্রচ্ছন্ন থেকে ধ্বংসলীলা বইয়ে দেবেন সারা সৃষ্টির বুকে। ভাষাগুলো খেয়াল করুন। ঠাকুর তখন কিন্তু আসেননি, তার আগেই তিনি ভবিষ্যৎবাণী করছেন। তিনি প্রচ্ছন্ন রূপে ধ্বংসলীলা বইয়ে দেবেন সারা সৃষ্টির বুকে। তারপর প্রকট হবেন সচ্চিদানন্দ ঘন ভগবান রূপে। তাই কৃষ্ণ বা রামচন্দ্র যেমন ফিল্ডে থেকে যুদ্ধ করেছিলেন, বালক ব্রহ্মচারী মহারাজ তিনি সরাসরি ফিল্ডে থেকে যুদ্ধ করবেন না। এবারের যে ধর্মযুদ্ধ হবে, সারা বিশ্বব্যাপী যে মহাপ্রলয় ঘটবে,
তাতে বালক ব্রহ্মচারী মহারাজের অবর্তমানে বিপ্লবটা হবে। তারপর যখন বিশ্বব্যাপী সাম্য শান্তি প্রতিষ্ঠা পাবে, বেদভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠা পাবে, তারপরে প্রকট হবে নিঃসার আনন্দ গণ ভগবান রূপে। যে কথা পরম পিতার ভবিষ্যৎবাণী করা আছে, যে এতদিন তোমাদের উদ্যোগে তোমাদের ডাকে মিটিং আমি গেছি, আছে না ঠাকুরের বলা? দমদম সেন্ট্রাল জেলের বক্তব্যটা শুনে দেখবেন। এতদিন তোমাদের উদ্যোগে আমি মিটিং এ এসেছি, এবার আমি আমার নিজের উদ্যোগে একটা মিটিং ডাকবো। দমদম সেন্ট্রাল জেলের ভাষণটা শুনে যাদের ক্যাসেট আছে শুনে নেবেন। 93 সালে লাস্ট যে 3টে ভাষণ, আপনার দমদম সেন্ট্রাল জেল, তার আগে ছিল নিমতা, তার আগে ছিল আপনার নদিয়ার চাপড়া, সেখানে নেতাজির কথা প্রকাশ্যে বলেছিলেন। আর সবার লাস্ট প্রোগ্রাম বক্তব্য রেখেছিলেন নদিয়ার গেদে। এই গেদে 1993 সালে 27শে মার্চ তিনি ঘোষণা করলেন যে কোনরূপ দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না। এটা করা যাবে, লাস্ট করা যাবে কি কথা বলছি, ধর্ম যোগ বিয়োগ পূরণ ভাগ ছাড়া নয়। প্রতি মুহূর্তে নিজেকে সুস্থ সবল রাখবে, নিজেদের বুঝটাকে মানে পাকা করতে বলছেন আমার এই সবল তত্ত্ব দিয়ে। কারণ অন্তর্যামী জানেন যে আমার সন্তানেরা আমার অবর্তমানে তাদের মধ্যে একটা কুয়াশা সৃষ্টি হবে, একটা ফগ সৃষ্টি হবে, তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে, ঠাকুর আছে কি নেই। তার জন্য আগাম জানিয়ে রাখলেন যে কোনরূপ দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না। আর গেটের মিটিং এ 27শে মার্চ বললেন, এখনো যদি আমি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত। আছে না গেদের ভাষণে ঠাকুরের বলা ভাষণ, অনেকে শুনেছেন তো? এখনো যদি আমি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত। কখন বলছেন? এত বড় যার অন্তর্জামিত্ব, কথায় কথায় কিচিচার লাথি মেরে কত টিবি ক্যান্সার, কত দুরারোগ্য রোগ সারিয়েছেন, কত মরা মানুষকে তিনি বাঁচিয়ে দিয়েছেন, তার ইয়াত্তা নেই, তার ইয়াত্তা নেই। কত মরা মানুষকে তিনি জীবন দান করেছেন। আর তিনি রাতারাতি লোডশেডিং হয়ে যা গেলেন, কাউকে কিছু বলে গেলেন না, উল্টে তিনি এই কথা বলছেন যে এখনো যদি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত। আমার সন্তানদের কাছে আমি কি কৈফিয়ত দেব? যদি কেউ না নামে আমি একাই নামবো। আছে তো বেদের ভাষণে? কখন বললেন? 1993 সালে 27শে মার্চ। সন্তান দলের যুগ্ম সম্পাদক ছিলেন এক পরম পিতার মনোনীত চিত্তশিকদার মহাশয়, আর একজন সম্পাদক ছিলেন অসীম বসু। মাঝে মাঝে পরাজেবক সম্পাদনা করতেন। একদিন ঠাকুরের দুটো পায়ের পুরা আঙুল চেপে ধরে বলছেন, গুরুদেব আজকে তোমাকে কইতেই হবে, তুমি কবে বিপ্লব করবা, তুমি কবে বিপ্লব করবা? ঠাকুর বলছে কইতেই হবে। হ্যাঁ কইতেই হবে। তুমি সবসময় বলো আমার এক হাতে দিয়েছিলে, এক হাতে কাটি, শুধু সংযোগ বাকি, সংযোগের অপেক্ষা। তোমাকে আজকে কইতেই হবে কবে বিপ্লব করবা। ঠাকুর বলছেন কইতেই হবে। হ্যাঁ কইতেই হবে। আজকেই তোমার দুটো পায়ের বুড়া চেপে ধরে অসীমদা ধরেছে, বলতেই হবে তোমাকে। ঠাকুর বলছেন ওই ধর মার চাচ্ছেন গিয়া, খেয়াল করুন, কেউ যদি না নামে আমি একাই নামবো। ধর মার চাচ্ছেন গিয়া, খেয়াল করুন কথাগুলো, বিষয়গুলো খেয়াল করুন। ঠাকুরের কথা কিন্তু এগুলো একটাও আবার কথা না। তখন অসীমদা তোমার অ্যাকাউন্টেন্সি ছাত্র ছিল। ঠাকুরকে বলছে আমাকে বোকা পাইছো, কোথায় মাঠ আর কোথায় আসছেন, কি ইংরেজি বাংলা উল্টো পাল্টা হিসাব করে বলছো। ঠাকুর বলছেন ওই ইংরেজি বাংলা হিসাবটা শুধু আমি তো করতে পারি না, উল্টোটা কইরা দাস। যেহেতু মুখ দিয়ে বেরিয়েছে মার্চ এবং আশ্বিন দুটো মাস, মার্চ থেকে আশ্বিন কিন্তু অনেকে ব্যাখ্যা করে অপব্যাখ্যা, মার্চ থেকে আশ্বিন নয়, ওই ধর মার্চ আশ্বিন গিয়া, ঠিক এই চারটে শব্দ। ধর মার্চ আশ্বিন গিয়া, মার্চে তিনি নেমে গেলেন, একাই নেমে গেলেন। আশ্বিনের বিপ্লব বাকি। আপনারা যারা মহাভারত পড়েছেন সেখানে খেয়াল করে দেখবেন মহাভারতের যুদ্ধ হয়েছিল কিন্তু আশ্বিন মাসে। আপনারা যারা রামায়ণ পড়েছেন তারা নিশ্চয়ই জানবেন লঙ্কা কাণ্ড হয়েছিল আশ্বিন মাসে। সে কোন আশ্বিন সেটা আমাদের কারো পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু তার মুখ দিয়ে, যার মুখের বাক্য বেদবাক্য, যার গণিতে কোনো ভুল নেই, তিনি নিজেই বলছেন যে মার্চ এবং আশ্বিনের কথা। মার্চে তিনি নিজেই নেমে গেলেন, আর আশ্বিনের বিপ্লবটা বাকি আছে। কোন আশ্বিন
আমাদের সেই অপেক্ষায় থাকতে হবে, কিন্তু বিশ্বাস হারাবেন না, ধৈর্য হারাবেন না। কারণ বালক ব্রহ্মচারী মহারাজকে যদি আমরা সত্যি এতটুকু উপলব্ধি করতে পারতাম, তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব আসতো না। তথাকথিত ধারায় কুরুক্ষেত্র কাণ্ড বা লঙ্কা কাণ্ড যা হয়েছে আঞ্চলিক ঘটনা। সারা বিশ্বের মানচিত্র ধরলে গোটা ভারতবর্ষ ব্যাপী কুরুক্ষেত্র কাণ্ড হয়নি, লঙ্কা কাণ্ড গোটা পৃথিবীব্যাপী হয়নি। শ্রীলঙ্কার ঘটনা, ভারতের 3-4টে রাজ্যকে নিয়ে কুরুক্ষেত্র কাণ্ড হয়েছিল। তারপর কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে যাওয়ার পরে অশ্বমেধ ঘোড়া ছুটি দেওয়া হয়েছিল সারা ভারতের বুকে, যে বাধা দেবে এই ঘোড়াকে তার সঙ্গে আবার যুদ্ধ হবে। গোটা ভারতবর্ষ ব্যাপী কুরুক্ষেত্র কাণ্ড হয়নি। আর ঠাকুর কি বলছেন, আমি এই পৃথিবীর পাঠশালাকে ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাবো। ঠাকুর বলেছেন তো, হ্যাঁ কিনা বলুন? ঠাকুর বলেছেন তো যে এই পৃথিবীর পাঠশালা, পাঠশালা মানে প্রাইমারি লেভেলের, মানে প্রাইমারি ছাত্র আমরা এখনো, এই পাঠশালার মাত্রাকে তিনি ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাবেন। মানে একেবারে মানে গ্রাজুয়েশন করছে, হ্যাঁ, কোথায় প্রাইমারি স্কুল আর কোথায় গ্রাজুয়েশন, এখানে হাই স্কুল, উচ্চ মাধ্যমিক বাদ একদম একদম প্রমোশন, প্রাইমারি স্কুল থেকে একেবারে সেই একদম ইউনিভার্সিটি, চারটিখানি গল্প নয়। তাহলে কত বড় দায়িত্ব তার, যে আমি পৃথিবীর পাঠশালার মাত্রাটাকে ইউনিভার্সিটির মাত্রা বেঁধে নিয়ে যাব। তারপরে আরো মোক্ষম কথা বললেন যে এখানে যেই জন্মাবে সিদ্ধি মুক্তি নির্বাণের চূড়ান্ত মাত্রা নিয়ে জন্মগ্রহণ করবে, আলাদা করে জপ তপ সাধন ভজনের দরকার হবে না। তাহলে সেই জায়গাটা, এত বড় কাজ, এত বড় বিপ্লবটাকে সংগঠিত করতে গেলে আজকে কোথায় আমেরিকা, কোথায় আফ্রিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় জাপান, এত দূর দূর দেশ, এত দূর দূর দেশ থেকে পরমপিতাকে বিপ্লব সমস্ত দেশগুলোকে ভেঙে গুড়িয়ে দলা পাকিয়ে এক জাতি, এক নীতি, এক বিশ্ব পরিবার গড়া, এক রাষ্ট্র ব্যবস্থা, এক সমাজ ব্যবস্থা করা, এটা খুব সাধারণ ব্যাপার ভাবছেন আপনারা? সময় লাগবে না? যে সমাজের মধ্যে স্বামী স্ত্রী মিল নেই, বাপ বেটায় মিল নেই, কাকা ভাই বোন মিল নেই, পাড়ায় পাড়ায় মিল নেই, রাষ্ট্রে রাজ্যে রাজ্যে মিল নেই, রাষ্ট্রে রাষ্ট্রে মিল নেই, সারা বিশ্ব জুড়ে সংঘাতের চূড়ান্ত পরিবেশ, সেই মাটিতে দাঁড়িয়ে বালক ব্রহ্মচারী মহারাজ বুজুর্গি করছেন, বুজুর্গি গল্প শোনাচ্ছেন যে সারা বিশ্বকে তিনি এক জাতি, এক নীতি, এক ধর্ম, এক সমাজ ব্যবস্থা, এক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করে দিয়ে যাবেন। গল্প কথার মতো মনে হচ্ছে। আজকে এই যে সাম্প্রদায়িকতা বিরোধী স্লোগান তোলা হচ্ছে সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবী জুড়ে যে সাম্প্রদায়িকতা বিরোধী যে স্লোগান তোলা হচ্ছে, এই স্লোগান বেকার স্লোগান। কেন? তার জবাব বালক ব্রহ্মচারী মহারাজ দিয়ে রেখেছেন। তার জবাব বালক ব্রহ্মচারী মহারাজ দিয়ে রেখেছেন। যতদিন সম্প্রদায় থাকবে ততদিন সাম্প্রদায়িকতা থাকবে। ঠাকুর বলেছেন আলাদা আলাদা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পার্সি, কংগ্রেস, কমিউনিস্ট, তমুক তমুক, সারা পৃথিবীতে এত দল, এত সম্প্রদায়। দল থাকলেই তো দলাদলি হবে, দল থাকলেই দলাদলি হবে। বালক ব্রহ্মচারী মহারাজ এসছেন এই দলাদলিটাকেই নষ্ট করে দিতে। কোন দল থাকবে না, আমাদের একটাই পরিচয় হবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি আমার স্বরূপ বিশ্বের প্রতিটি অণু পরমাণু জীবকে আস্বাদন করাবো। ঠাকুরে বলো তো, আমি আমার স্বরূপ বিশ্বের প্রতিটি অণু পরমাণু জীবকে আস্বাদন করাবো। তাহলে এত বড় কর্মযজ্ঞে তাকে তো সময় দিতেই হবে। বিশ্বাস হারালে চলবে কেন? আমি থাকি বা না থাকি, আপনারা থাকেন বা না থাকেন, তাতে বালক ব্রহ্মচারী মহারাজের কিচ্ছু যায় আসে না। যিনি বলছেন যে ধ্বনি হতে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, সেই নাদক ধ্বনির মালিক আমি। এটা কি ঠাকুর অহংকারের কথা বলছেন? তার পিতৃ পরিচয় দান করেছে। যে ধ্বনি হতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সেই নাদক ধ্বনির মালিক আমি। আমি এখানে ভগবান অবতার সাজতে আসিনি, আমি এসেছি শয়তান পেটাতে, শয়তানদের বীজ দাঁত গুলোকে উপড়ে ফেলতে। আজকে এই দলাদলি, এই খণ্ড খণ্ড সাম্প্রদায়িকতার যে স্লোগান, দলাদলি, খণ্ড খণ্ড, হিন্দু ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জাতি, জৈন, পার্সি, চায়না, বাঙালি, পাঞ্জাবি, চীনা, জাপানি, এত দল, এত ভাগাভাগি, কিচ্ছু রাখা হবে না।
আজকে বাংলাদেশের ঘটনা শুনে আপনাদের গা শিউরে উঠছে। আজকে শ্রীলঙ্কার ঘটনা দেখে, আফগানিস্তানের ঘটনা দেখে, সিরিয়ার ঘটনা দেখে, ইউক্রেনের ঘটনা দেখে আপনাদের গা শিউরে উঠছে যে মানুষ কিভাবে মরে যাচ্ছে, মানুষকে মেরে ফেলা হচ্ছে। এই কথা নেতাজি সুভাষচন্দ্র বসু বহু আগে বলে রেখেছিলেন যে দেব শক্তি তোমরা যাবো তো যাবো, নইলে দানবে দানবে লড়িয়ে দেবো। আজকে সেই দানবে দানবে লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না, থামতে পারে না। কারণ এই দানবে দানবে লড়াই শুরু হয়েছে কারণ বালক ব্রহ্মচারী মহারাজ বহু আগেই বলে রেখেছেন। তারাতার্গের জন্মোৎসবে, প্রত্যেকটা জন্মোৎসবে ঠাকুর বলতেন আমি প্রকৃতিকে দিয়ে 10 আনা 6 আনা করে ছাড়বো। ঠাকুর বলতেন না, আমি প্রকৃতিকে দিয়ে 10 আনা 6 আনা করে ছাড়বো। সূর্যারে ফিরে গিয়ে গৌরীদাকে বলছেন, আরে গৌরীশঙ্কর কইয়া তো দিলাম 10 আনা 6 আনা করে ছাড়বো, হিসাবে দেখি 1 আনাও থাকে না। ভাবুন কথাটা। তখন মাননীয় চিত্তশিক্ষার মহাশয় এবং আরো অনেক গুরু ভাই সেখানে উপস্থিত। চিত্তদাবার একটু মানব দরদি, ভাইদের দরদ বেশি, খুব মানুষের কষ্ট দেখতে পেতেন না। রিক্সাওয়ালার কষ্ট হবে বলে উনি রিক্সায় উঠতেন না, উঠতে চাইতেন না। এমনই একজন আদর্শ বেদক দৃষ্টান্ত। তাকে নিয়ে যে যতই লম্বা চওড়া গল্প করুক, আজকে তার অবর্তমানে সন্তান দল দিশেহারা। কেন? যোগ্য ব্যক্তি কেউ নেই। অনেকে অনেক সমালোচনা করতে পারে, কিন্তু হাল ধরবার ক্ষমতা কারো আছে? একটা কোনো নাই সন্তান দল। আমরা সব অযোগ্য পদার্থ প্রমাণিত হয়ে গেছে। সেই চিত্তদার সবার বিশ্ববাসীর উদ্দেশ্যে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, বাবা সংখ্যাটা একটু বাড়ানো যায় না? ঠাকুর বলছেন তাহলে তো কাম দেরি হয়ে যাবে রে। এই দেরি সেই কারণেই দেরি, যদি কিছু বাঁচানো যায় তা 16 আনার মধ্যে 1 আনা যদি বড় যে ঠাকুর বাড়িয়ে 2 আনা কি 3 আনা বাড়াবেন। কথার কথা বলছি। বর্তমান পৃথিবীতে মানুষ কত? প্রায় 850 কোটির কাছাকাছি। তাহলে কত মরবে? আপনি যদি 14 আনাই ধরেন বা 13 আনা ধরেন, তাহলে কত কোটি মরবে? প্রায় 800 কোটির কাছাকাছি মানুষ মরতেই হবে। কারণ ঠাকুর বলেই রেখেছেন আমি প্রকৃতিকে দিয়ে 10 আনা 6 আনা করে ছাড়বো। এটা ঠাকুরের মুখের বাক্য। সুতরাং শিউরে উঠে আজকে উঠে কোনো লাভ নেই। এই মৃত্যুর মিছিল একদিন না একদিন আমাদের দেখতেই হবে। আজকের বাংলাদেশে আগুন জ্বলেছে, কালকের যে আমাদের ভারতে আগুন জ্বলবে না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কারণ আমরা কেউ ধোয়া তুলসী পাতা নই, আমরা সবাই অপরাধী। বালক ব্রহ্মচারী মহারাজ যখন চিৎকার করে বলেছিলেন রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে, রাষ্ট্র নেতাদের উদ্দেশ্যে সোচ্চার কণ্ঠে, দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে তোমাদের রাজত্ব যদি একটা মানুষ না খেয়ে মরে তার জন্য তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে। তোমাদের রাজত্ব যদি এমনকি একটা পিপিলিকা না খেয়ে মরে তার জন্য তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে। আরো ভয় ভীতি দেখালেন আমি স্বাধীনতার পাই পাই হিসাব চাই। রাষ্ট্র নেতারা কি ভাবলো? কোথাকার কে হরিদাস পাল বালক ব্রহ্মচারী, তার কাছে আমাদের স্বাধীনতার হিসাব দিতে হবে? তোমাদের রাজত্ব যদি একটা মানুষ না খেয়ে বলে তার জন্য কৈফিয়ত দিতে হবে। কে বালক ব্রহ্মচারী? তার কথা মানবো? গুরুত্ব দেয়নি, গুরুত্ব দেয়নি। ধর্ম নেতাদের উদ্দেশ্যে ঠাকুর বারবার সাবধানবাণী করে রেখেছেন। আজকের এই নবদ্বীপের কাছাকাছি আমি নাম করতে চাইছি না, বহু ধর্ম সংগঠন যারা দেখছে যে লাখের পর লাখ থেকে কোটি কোটি ছাপিয়ে যাচ্ছে, সব বালক ব্রহ্মচারীর কাছে বড় বড় রাজনৈতিক নেতা, বড় বড় ধর্মগুরু, বড় বড় শিল্পী জগৎ, সিনেমার নায়ক নায়িকা থেকে শুরু করে আম জনতা, হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত দল সম্প্রদায়ের মানুষ সারা বিশ্ব থেকে ঢল নেমেছে বালক ব্রহ্মচারীর কাছে। নিজে কানে দীক্ষা দিয়ে 10টি শিষ্যের গুরু, ওদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে বালক ব্রহ্মচারী যেভাবে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে, এই বালক ব্রহ্মচারীকে যদি আটকানো না যায় আমাদের ধর্মের নামে ব্যবসা বন্ধ হয়ে যাবে। অতএব আটকাও বালক ব্রহ্মচারীকে, খতম করো বালক ব্রহ্মচারীকে। তার জন্য এই ধর্মগুরুরা যাদের উদ্দেশ্যে বালক ব্রহ্মচারী মহারাজ বহুভাবে সাবধান করে রেখেছেন যে ব্যাঙের ছাতার মধ্যে গজিয়ে ওঠা ওই সমস্ত মঠ মন্দিরগুলোকে ভেঙে আমি স্কুল, কলেজ, হাসপাতাল বানাবো, সেদিন এই ধর্মগুরুরা বালক ব্রহ্মচারীর কথায় কর্ণপাত করেনি। ভেবেছিল কে বালক ব্রহ্মচারী, তার কথা আমাদের শুনতে হবে। এমনকি জনগণকেও ঠাকুর ছেড়ে কথা বলেননি যে অন্যায় যারা করে আর অন্যায় যারা সহ্য করে তারা উভয়ের সমান অপরাধী। একটা শ্রেণীর মানুষ, হাতে গোনা কিছু কতিপয় মানুষ গোটা লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের উপর রোজ রোজ চালাচ্ছে,
তারা দিনের পর দিন সাধারণ মানুষকে অত্যাচার করছে। আমরা স্বার্থপরের মতো নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজের ব্যাংক অট্টালিকা গাড়ি বাড়ি নিয়ে স্বপ্নের বিভোর ছিলাম। ভারত ব্রহ্মচারী তত্ত্বকে, সন্তান দলের এই বিশ্বজনীন তত্ত্বকে, যে হত্যা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, আদান প্রদান সব প্রেম সহবস্থানে জীবন কাটাও, এই পৃথিবী স্বর্গে পরিণত হবে। আলাদা করে স্বর্গের চিন্তা করতে হবে না। এত বড় বিশ্ব ভাতৃত্ববোধের তত্ত্ব, এত বড় সার্বজনীন বিশ্বজনীন তত্ত্ব জনগণ গ্রহণ করেনি, সন্তান দলকে ডাস্টবিনে ছুড়ে দিয়েছে। আজকের জনগণ হাই হাই টের পাচ্ছে কি করে ধ্বংস করতে হয়, কি করে হুলস চালাতে হয়। একদিকে বন্যা, একদিকে ভূমিকম্প, একদিকে মারামারি, একদিকে যুদ্ধ, সার্বিক থেকে ধ্বংসের বা ধ্বংস, মৃত্যুর মিছিল হবে। কারণ প্রত্যেকের উদ্দেশ্যে ঠাকুর সাবধান বাড়ি করেছেন, কেউ গুরুত্ব দেয়নি। তাই আমাদের সমাজ আমরাই পরিচিত করেছি, আমাদের উপর থেকে সেই রোলার চলবে। হাহাকার করে কোনো লাভ নেই, মরতে আমাদের হবেই। বেঁচে থাকার মতো কোনো কাজ আমরা করিনি, বেঁচে থাকার মতো কোনো কাজ আমাদের করা নেই, কারণ আমরা মানুষ হিসেবে মনুষ্যত্বের পরিচয় দিতে পারিনি। নিজেদের স্বার্থের চিন্তা করেছি দিনের পর দিন। পাশের বাড়ি আগুন লাগলেও আমি চোখ করে ঘরের দরজা একটু চুপ করে থাকা, আমরা সেই ধরনের মানুষ, সেই সমাজ ব্যবস্থায় এসে দাঁড়িয়েছি। তাই আমাদেরকেও হিসাব দিতে হবে, আমাদেরকেও মরতে হবে। কারণ ঠাকুর বারবার বলে রেখেছেন যে আমি হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব। আজকে আপনারা অবাক হয়ে যাবেন, ভারত ব্রহ্মচারী মহারাজ যখন কথাগুলো বলতেন এরা গুরুত্ব দিত না। সন্তানদের মাঠে ময়দানে যখন প্রচার করত তখন এদের পাত্তা দেওয়া হতো না, এদেরকে মাইক কেড়ে নেওয়া হতো, এদেরকে মারধর করা হতো। কত অত্যাচার আমার এখনো বুকে ব্যথা রয়েছে। হ্যাঁ, একদল মস্তান এসে পার্টির লিডাররা বুকে কাঁটা বুটের বাড়ি বুকে মেরেছিল। স্ট্রিট কর্নার করছিলাম দক্ষিণ বারাসাতে। আজকের আমার সেই প্রতিশোধের আগুন আমার মধ্যে জ্বলছে। আপনারা যারা সন্তান দলের কর্মী, আপনাদের মধ্যে সেই প্রতিশোধ স্পৃহা রয়েছে। সেই প্রতিশোধ কোনো হিংসাত্মক প্রতিশোধ নয়। আমরা চাই পাপের প্রায়শ্চিত্ত হোক, পাপের মাসুল গুনতে হবে। তোমরা জনগণ যে দিনের প্রতি অন্যায় করেছো, যে পাপ তোমরা করেছো, নিজের স্বার্থ চিন্তা করতে গিয়ে মানুষের মাথায় বাড়ি মেরেছো, ভাই হয়ে ভাইকে খুন করেছো, সেই পাপের মাসুল তোমাদেরকে গুনতেই হবে। এটা শুধু বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বব্যাপী একই ঘটনা ঘটবে, মৃত্যুর মিছিল হবে। ডাক্তার বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন, ঠাকুরের কাছে যেতেন, ঠাকুর দীক্ষিত ছিলেন, মাঝে মাঝে যেতেন, ঠাকুরকে গুরুদেব গুরুদেব করে বলতেন। একদিন গিয়ে বলছেন, গুরুদেব আজকে একটা বিল পাস হয়ে গেল। না কি বিল? না পাতাল রেল স্যাংশন হয়ে গেল। ঠাকুর বলছেন, পাতাল রেল স্যাংশন হয়ে গেল, ওটাকে উড়ালপুর করতে পারলি না, তাহলে সাধারণ মানুষের কামে আইতো। পাতাল রেল সাধারণ মানুষের খুব একটা কামে আইবো না। তো বিধান রায় বলছেন, না গুরুদেব কিছু করার নেই, বিল স্যাংশন হয়ে গেছে। ঠাকুর তখন মুচকে এসে বলছেন, ও স্যাংশন হয়ে গেছে, তা তোর কি কামে লাগবো আমি জানি না, আমার অনেক কামে লাগবো। তখন বিধান রায় চমকে উঠেছে, তোমার আবার কি কামে লাগবো? না কলকাতায় এত মরা পড়বে, ওই মরাগুলো দাহ করার লোক থাকবে না। আমার সন্তান দলের সহকর্মীরা তারা মুখে আবরণ কীর্তন করতে করতে মরাগুলো টেনে টেনে পাতাল রেল ভরাট করবে। বিধান রায়কে ঠাকুর বলেছিলেন মৃত্যুর মিছিল হবে আগামী দিন, মৃত্যুর মিছিল। আপনারা কল্পনা করতে পারবেন না যে কি দিন আসছে, কি ভয়ঙ্কর দিন আসছে। তাই আজকের বর্তমান যা বিশ্ব পরিস্থিতি, ঠাকুরের ভবিষ্যৎবাণী, ইউরোপ থেকে যে ঢল নামছে, সেই ঢল রাশিয়া চীন টপকে এক ধাক্কায় গঙ্গার পাড় পর্যন্ত এসে থামবে। ঠাকুরে বলা তো ইউরোপে ঢল নেমেছে, শুধু গ্রেট ব্রিটেন আর লুক্সেমবুর্গ ছাড়া সমস্ত ইউরোপ মহাদেশের বর্ডার চেকপোস্ট তুলে দেওয়া হয়েছে। এমনকি ইউরো মুদ্রা চালু হয়ে গেছে। রাশিয়াতে ঢুকেছে সেই আগুন, রাশিয়া ইউক্রেন চলছে, চীন তাইওয়ান চলছে আক্রমণ। এক ধাক্কায় গঙ্গার পাড়ে ঢুকে গেছে, পদ্মার পাড়ে ঢুকে বাংলার মাটিতে ঢুকে গেছে সেই ঢেউ, সেই বিপ্লবের ঢেউ বাংলার বুকে ঢুকে গেছে। আমার একটা ধারণা ছিল, ঠাকুরের একটা ভবিষ্যৎবাণী ছিল যে আমি আমার আতুর ঘরটাকে আগে পরিষ্কার করবো। আছে না ঠাকুরের বলা?
আমি আমার আতুর ঘরটাকে আগে পরিষ্কার করব। আমি ভেবেছিলাম সুকচার অপারেশন সৎকার হয়ে গেছে, ওটাই মনে হয় সেই আতুর ঘরটা পরিষ্কার করে নিলেন। এখন বুঝছি যে আমার ব্যাখ্যা ভুল ছিল, কারণ ঠাকুর তো সুকচার আবির্ভূত হননি, ঠাকুর হয়েছিলেন ওপার বাংলা আবির্ভূত, তাই তো? তাই সেই আতুর ঘর পরিষ্কার করা হচ্ছে। আজকে কি পিডিপি নাকি নিউজ একটা দেখছিলাম বাংলাদেশে, সেখানে পরিষ্কার নিউজে বলছে যে মুজিবুর রহমানের আত্মপ্রকাশের সময় হয়ে এসেছে, যে কোনো সময় আত্মপ্রকাশ করবে। আর যারা মুজিবের প্রতি যে দুর্ব্যবহার করেছে, এখানে বাংলাদেশের টিভি চ্যানেলের খবর, আমার কথা নয় কিন্তু, আমার কাছে স্ক্রিনশট আছে, তাকে দিয়ে দিতে পারি। তারা বলছে মুজিবের আসার সময় হয়ে গেছে, তার পদার্পণ হওয়ার সময় হয়ে গেছে। ভাবুন নাটকটা কিভাবে সেটিং হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে যে মুজিব জীবিত, তার জন্য 17 জনকে ফাঁসি দিতে গিয়ে দেওয়া হলো না, আজও রদ করে রাখা হয়েছে। কেন? আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমেরিকা চেয়েছিল যে ঘাঁটি করবার জন্য বাংলাদেশটাকে, কি সেন্ট কি যেন জায়গাটার নাম, ওই জায়গাটা চেয়েছিল মার্কিন ঘাঁটি করার জন্য, বঙ্গোপসাগর আর সেন্ট মার্টিন দ্বীপ, যেটা মায়ানমার এবং বাংলাদেশে একটা ছোট্ট বিচ্ছিন্ন দ্বীপ, ওই জায়গাটা মার্কিন ঘাঁটি করতে চেয়েছিল। কারণ আমেরিকা থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে রাশিয়া এবং চীন। এই চীন এত বড় কাজ করেছে, আপনারা অবাক হয়ে যাবেন। হিমালয়ের নিচে সেখানে নদী তৈরি করেছে। নদী মানে সে সাগরের মতো বিশাল, মানে অনেক বড় এরিয়া, মানে হিমালয় পর্বতের নিচে, যেখানে হাজার হাজার সাবমেরিন রয়েছে। আক্রমণ করবে, আবার পাহাড়ের নিচে ঢুকে যাবে, ধরতে পারবে না। সুতরাং চীন সাগরে কি হচ্ছে এটাকে জানবার জন্য, ফলবাদ করবার জন্য হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাবে রাজি হননি, যার পরিণাম ফল তাকে দেশছাড়া করা হলো। কিন্তু আজকের নিউজে যা দেখলাম তো উল্টো রকম। বাংলাদেশের মানুষ জানলো কি করে যে মুজিবুর রহমান জীবিত। আর এই কথা বালের ব্রহ্মচারী মহারাজ বহু আগে বলে রেখেছেন, শেখ মুজিবুর শের মুজিবুর পড়া যাবুকটা করে দেখবেন, সেখানে পরিষ্কার বলা রয়েছে বাংলা শেখ মুজিবুর বাংলাকে গ্রাস করতে চায় না, বাংলাকে এক করতে চায়। আছে না করা যাবুকে? আজকের সেই অভ্রান্ত ভবিষ্যৎবাণী মিলে চলেছে। তাই আজকে যারা দাদাগিরি করছে যে আমেরিকা ভাবছে আমরা একটা বাংলাদেশ থেকে হাতের মুঠোয় নিয়ে নিলাম, হ্যাঁ, জঙ্গি সন্ত্রাসীদের হাতে নিয়ে আমরা বিরাট একটা কাজ করে ফেললাম, সেগুড়ে বালি। কারণ আমেরিকার বাপ ঠাকুরদা আসলেও রাশিয়া চীনকে কিছু করতে পারবে না। কারণ রাশিয়া এবং চীন হচ্ছে, রাশিয়া চীন ভারত, পরমপিতার বলা ভাষণমালা বইতে কি আছে যে রাশিয়া চীন ভারত একটা এশিয়ান ব্লক বলা আছে তো, হ্যাঁ কি না বলুন? রাশিয়া চীন ভারত এক আত্মা হবে ঠাকুর বলা আছে তো, রাশিয়া চীন ভারত পাকিস্তান এক আত্মা হবে ঠাকুরের বলা আছে তো, বলা যাবো কে? সেই একাত্মা হবার সময় এসে গেছে। চীনের সঙ্গে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকা সহ্য করতে পারছে না। যেই গেল আমাদের সব শক্তি হাত, মানে দুটো যুযুধান পক্ষ রেডি হয়ে গেছে। ন্যাটোর অন্তর্ভুক্ত যতগুলো দেশ, অ্যাংলো আমেরিকান শক্তি, আর একদিকে রাশিয়া চীন ভারতের এবং মুসলিম কান্ট্রিগুলো রাশিয়ার পক্ষ নিয়েছে। দুটো পক্ষ ফাইনাল, কুরু পাণ্ডবের মতো দুটো পক্ষ ফাইনালে, যে কোনো সময় বিস্ফোরণ শুরু হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আজ আর কোনো তত্ত্ব কথা বলবার সময় নেই। আজ আমাদের বক্তৃতাবাজিরও দিন নাই। আমরা 50-60 বছর ধরে অনেক চিৎকার করেছি, অনেক বক্তব্য রেখেছি, আমাদের কথাগুলোকে কেউ গুরুত্ব দেয়নি, আমাদেরকে পাগল বলে উড়িয়ে দিয়েছে। আজকে কথাগুলো মিলিয়ে নেন, অঙ্কের মতো মিলিয়ে নেন, একটা পর একটা পরমপিতার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী মিলে চলেছে। কারণ যে কোনো মুহূর্তে দুই বাংলা এক হয়ে যাবে। ঠাকুর বলে রেখেছেন যে মুহূর্তে ভারত দখল করে নেবে বিদেশি শক্তিটা, 24 ঘন্টার মধ্যে সময় দেবে না। বাহিনী প্রস্তুত। এ প্রসঙ্গে আমি মাননীয় চিত্তশিকদার মহাশয় সন্তান দলের পরমপিতার মাননীয় সম্পাদক, তাকে আমি পার্সোনাল প্রশ্ন করেছিলাম যে ঠাকুরের যে বলা আগে বাংলাটাকে গোছানো হবে, তা দেখে সারা ভারত থ হয়ে যাবে, তারপর ভারতটাকে যখন গোছানো হবে তা দেখে সারা বিশ্ব থ হয়ে যাবে। আবার ঠাকুরের এটাও বলা ঘরে ঘরে তল্লাশি হবে, সেটা কি আর হবে?
উনি বলেছিলেন, এড়িয়ে যাচ্ছিলেন প্রথমে, না সেরকম কিছু না, ওই অপারেশন সৎকার যেটা হয়েছে সুকচরে ওটাই শেষ। এরপরে আমি বললাম, না সেটা তো অপারেশন সৎকার, এটা তো করা যাবে কি বলাই আছে, সুকচর ধাম আক্রমণ হবে, ডাকাতের বেশি ছদ্মবেশে যেভাবে আসুক না কেন আসতে দাও, আমি তাদেরকে ওয়েলকাম করব, এটা তো পূর্ব নির্ধারিত। কিন্তু ঘরে ঘরে তল্লাশি, তো ওটা তো সুকচরে তল্লাশির মধ্যে পড়ে না। আমি ঘুরিয়ে যখন প্রশ্ন করছি, তখন মাননীয় চিত্তদার তখন মাননীয় চিত্তদার একটা কথা বলেছিলেন যে আগে এটা পড়বে তারপর ওটা পড়বে। কোনটা বলেনি, আমরাও বুঝতে পারিনি, আজকে বুঝতে পারছি। উনি বলেছিলেন, ওনার কোন দূরদর্শিতা থেকে উনি বলেছিলেন সেটা কেউ মানুক বা না মানুক, আমি যেটা শুনেছিলাম, প্রশ্ন করেছিলাম, আমি সেটা আজকে শেয়ার করে গেলাম। আগে এটা পড়বে তারপর ওটা পড়বে, তারপরে এবার আপনারা ড্যাশ 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 বুঝে নেন। আন্তর্জাতিক বিষয় বেশি বলবো না, কারণ আপনারা সবাই বিদ্বজন এবং ঠাকুরের বহু তত্ত্ব স্টাডি করেন, আমি বহুবার এসেছি। শুধু ঠাকুর বলেছেন অবস্থাকে স্টাডি করে চলো, তার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অঙ্কের মতো মিলে চলেছে, তবে সময়টা একটু বেশি লাগছে, এই যা। তার জন্য অধৈর্য হবার কিছু নেই। আমরা থাকি বা না থাকি, ঠাকুর কিন্তু কথা দিয়েছেন যখন সমাজের মানুষের কাছে তিনি তার কাজ শেষ করে যাবেন, তিনি যেভাবেই হোক, কিভাবে মারবেন, সমস্ত অঘটন ঘটন প্রতিবেশী সব তো তার, সেটা ঠাকুর বলছেন তোরা ভোট করিস আর আমি ভোট করাই। কৃষ্ণ ভগবান কৃষ্ণ, সমস্ত কুরুক্ষেত্র কাণ্ড একই, ওয়ানলি ওয়ান পারসন, ভগবান কৃষ্ণ একটাই ব্যক্তি। কুরুক্ষেত্র কাণ্ড কিভাবে পরিচালনা করতে হবে, কাকে মারতে হবে, কাকে রাখতে হবে, কাকে তুলতে হবে, কাকে ফেলতে হবে, টোটাল পরিচালক ছিলেন একাই কৃষ্ণ। তেমনি বালক ব্রহ্মচারী মহারাজ, তিনিও দমদমের মিটিং এ বলে রেখেছেন, এবারের বিপ্লবে থাকবে মুন্সিয়ানার ছাপ। এই বুদ্ধির খেলা দেখে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে যাবে। আছে না দমদমের ভাষণে পড়েছেন, মনে আছে নাকি? হ্যাঁ, এবারের বিপ্লবে থাকবে মুন্সিয়ানার ছাপ। এই বুদ্ধির খেলা দেখে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে যাবে। কোথা থেকে কলকাঠি নাড়ছে অত দূর আমাদের ঢোকার দরকার নেই। আমরা শুধু পরম পিতা যেগুলো বলে রেখেছেন, আমরা সেই গুরুর কথাগুলোকে আলোচনা করতে পারি। বিশ্বে কোথায় কি হচ্ছে অত খুঁটিনাটি চুলচেরা বিচার বিশ্লেষণ করার আমাদের দরকার নেই, আমাদের এখতিয়ার নেই। আমরা শুধু দেখব ঠাকুরের যে ভবিষ্যৎবাণীগুলো বলা আছে সেগুলো মিলছে কিভাবে। ঠাকুর বহু আগে করা যাবে বলে রেখেছেন, ভারতের আকাশে বাজ পাখি উঠছে, বিশ্বের রাজনীতিতে দাবার খেলা চলছে, আর ভারতের আকাশে বাজ পাখি উঠছে। কখন যে ছৌ মেরে নিয়ে যাবে বলা যায় না। নেতারা হাই হাই করে বলবে কি হলো কি হলো, হলো যে একটাই, ভারতকে যে আর রক্ষা করা গেল না। আছে না করা যাবে হেডলাইন। আজকে বিশ্বের রাজনীতিতে সেই দাবার খেলা শুরু হয়েছে, কে কোন পক্ষে যাবে, কে কোন দলে যাবে, সেই সিলেকশন পর্ব চলছে। আর ভারতের আকাশে বাজ পাখি উঠছে, কখন যে ছৌ মেরে নিয়ে যাবে বলা যায় না। তাই পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনারা নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমাবেন, সেগুড়ে বালি হবে না, আপনারাও ঘুমাতে পারবেন না। আগুন জ্বলবে, মৃত্যু আমাদের হতেই হবে, তার জন্য মানসিক ভাবে তৈরি থাকুন। মৃত্যুকে ভয় পাবেন না, কারণ পরমপিতা বলে রেখেছেন কুরুক্ষেত্র যুদ্ধের আর এক নাম বলা হয় ধর্মযুদ্ধ, তাই তো নাকি ভুল বললাম? কুরুক্ষেত্রের যুদ্ধের আর এক নাম বলা হয় ধর্মযুদ্ধ। তো এবারে যে ধর্মযুদ্ধ শুরু হবে সারা বিশ্বব্যাপী, এই ধর্মযুদ্ধে যদি আত্মাহুতি দিতে পারেন তাহলে সেটা আপনার আত্মহত্যার পর্যায়ে পড়বে না, সেটা ধর্মযুদ্ধের সৈনিক হিসাবে আপনাদের গ্রান্টেড হবে। শুধু ভয়ে পিছিয়ে যাবেন না। যে কটা ভাই বোন টিকে আছেন এবং এদল অঞ্চলের সমস্ত জনগণকে আমরা উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছে, বালক ব্রহ্মচারী মহারাজের ভবিষ্যৎবাণী একটা কথাও মিথ্যা হয়নি আর হবেও না। শিশু বয়স থেকে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, পড়া যাবো কি আপনারা পড়েছেন? পড়া যাবো কোন সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নেই। ঠাকুর বলছেন এই যে পাকিস্তানিরা উপযাচক হয়ে ভারতকে বারে বারে আক্রমণ করছে, এমন একটা অবস্থা সৃষ্টি হবে অধিকাংশ পাকিস্তানিরা ভারতের সঙ্গে মিলতে চাইবে। এখন দেখুন প্রায় 50% পাকিস্তানের জনগণ তারা ভারতের সঙ্গে মিলতে চাইছে। পাক অধিকৃত যে কাশ্মীর অঞ্চল, সেখানকার হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে যেটা ভারতকে ছেড়ে দেওয়া হোক।
50% পাকিস্তানিরা তারা ভারতের কাছে ভারতের সঙ্গে মিলতে চাইছে, এদিকে বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে মিলতে চাইছে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কবিদের বলা না এটা, এটা কবিদের বলা আছে। হ্যাঁ, যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সবার টার্গেট ভারত। কি আছে ভারতে? মধু না, ভারত আছে সোনা। হিমালয়ের তরাই অঞ্চলগুলোতে এত সোনা আছে, সেই সোনাগুলোকে যদি উদ্ধার করা যায়, গোটা পৃথিবীর সম্পত্তিগুলোকে 3 বার কিনে নেওয়া যায়। তার জন্য যুগে যুগে যত আক্রমণ হয়েছে ভারতের উপরে, এত সোনা ভারতে, কিন্তু কারোর কোনো উদ্দেশ্য সফল হবে না। তার কারণ বালেক ব্রহ্মচারী মহারাজ এসেছেন যুগত্রাতা পুরুষ হিসাবে, এবং তার দক্ষিণাস্ত স্বরূপে যুগের অর্জুন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। তিনি আগে পঞ্চ পাণ্ডবের কথা বলেছিলেন, পরে ঘরোয়া আলাপে 14 ভূতের কথাও বলেছিলেন। সেই 14 ভূত কমপ্লিট হয়ে গেছে, তাই আর খুব বেশি সময় দেবে বলে মনে হয় না। ঘটনার পর ঘটনা ঘটতেই থাকবে, একটার পর একটা। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, যে বর্তমান পৃথিবীতে ঠাকুরের যতগুলো ভবিষ্যৎবাণী আছে, সেই ভবিষ্যৎবাণীগুলো যখন মিলছে, তাহলে আমাদের দায়িত্বটা কি? আমরা গুরুকে ভুল বুঝে কেন অন্য সংগঠনে চলে যাব? অনেকে রাজনীতিতে চলে যাচ্ছে, অনেকে ধর্ম সম্প্রদায়, বিভিন্ন ধর্ম সম্প্রদায় নাম লেখাচ্ছে। কেন? তারা গুরুর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। ঠাকুর একদিন পুরী সমুদ্র সৈকতের কাছে প্রশ্ন চিহ্ন বই বেরিয়েছে, বইটা কালেকশন করে নেবেন। কাউকে কিচ্ছু না বলে ভোরের বেলা 1952 সাল হরণ করে পুরী সমুদ্র থেকে এগিয়ে চলেছেন। কালিদাস ব্যানার্জি, কালিদাস দা পিছু নিয়েছেন ঠাকুরকে। ঠাকুর কাউকে কিছু না বলে পুরী সমুদ্র দিকে এগিয়ে যাচ্ছে কেন? দেখি তো যাই। ঠাকুরকে ফলো করেছে, পাটি পিটিপে ঠাকুরকে ফলো করছে, বেশ কিছুটা দূরে। ঠাকুর যাই সমুদ্রে দাঁড়ালেন, সমুদ্রের পাড়ে, পুরী সমুদ্রের পাড়ে দাঁড়ালেন। পুরী সমুদ্রের জল মোচার খোলার মতো ফুলতে 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 উঁচু হয়ে গেল। তারপরে দেখছে সেই জলের মধ্যে থেকে একটা জটাজুটধারী সন্ন্যাসী বসে আছে। ঠাকুর তার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। কালিদাস দা দূর থেকে শুনছেন আড়ি পেতে, কিন্তু কি ভাষায় কথা হচ্ছে কেউ বুঝতে পারছে না। কালিদাস দা বুঝতে পারছে না, কেউ বলতে কালিদাস দা বুঝতে পারছে না যে কি ঠাকুর আবার এই কি ভাষা বলছে। উনি বলছেন আর উনি মাথা নাড়ছেন, ঠাকুর কথা বলছেন। যাই হোক, কিছুক্ষণ পরে ঠাকুর আশীর্বাদ দিলেন কথাবার্তা হবার পরে। তারপরে চোখে জল ফেলতে ফেলতে আবার সমুদ্রের তলায় তলিয়ে গেলেন। ঠাকুর ঘুরে কালিদাস দা, ঠাকুর তো জানেন অন্তর্যামী, যে তাকে ফলো করেছে। কিরে কিছু বুঝলি? কালিদাস দা থতমত খেয়ে গেছে, ভাবছে যে আমাকে হয়তো বকা টাকা দেবে, ঠাকুরকে না বলে ফলো করেছে। হ্যাঁ, বকা টাকা দেবে। তা না করে ঠাকুর জিজ্ঞেস করছে, কিরে কিছু বুঝলি? ঠাকুর বলছে, এই যে সাপ্লাই না, ঘুমালে হবে না, আমার শরীরটা খুব খারাপ। তো এই যে মানে ঠাকুর ঘুরে যাই জিজ্ঞেস করছে, কিরে কিছু বুঝলি? কালিদাস হাত জোড় করে বলছে, না বাবা কিছু বুঝতে পারলাম না। আরে ওই যে তোরা বরুণ দেবতা বলিস না, জল দেবতা, ও শুধু 20,000 বছর সাধনা করছিল আমাকে পাওয়ার জন্য। তাকে পেয়েছেন আপনারা? ও শুধু 20,000 বছর সাধনা করছিল আমাকে পাওয়ার জন্য, দেখার দর্শন পাওয়ার জন্য। আপনারা কাকে পেয়েছেন? কার কোলে গিয়ে দিনের পর দিন আচার খেয়েছেন? এই বিনয়দাকে দেখে আমার বড় হিংসা হয়। ঠাকুরের কাছে দিনের পর দিন পড়ে থাকতেন। হ্যাঁ, আমরা যেতাম ধাক্কা খেয়ে একটু করে প্রণামও ভালো করে করতে পারতাম না, দিনের পর দিন পড়ে থাকতেন। হ্যাঁ, মানে যে কার কাছে গিয়ে আমরা আচার খেয়ে পড়তাম? যাকে দর্শন পাওয়ার জন্য স্বয়ং বরুণদেব 20,000 বছর ধরে সাধনা করছিলেন। তখন কালিদাস বলছে, বাবা তাহলে উনি চোখের জল ফেলতে ফেলতে আবার তলিয়ে গেলেন কেন? তখন ঠাকুর বলছেন, ও আমাকে স্পর্শ করতে চাইছিল। আমি ওকে বললাম, আমাকে স্পর্শ করতে গেলে তোকে আরো 5,000 বছর সাধনা করতে হবে। তাই কাঁদতে কাঁদতে জলের তলায় তলিয়ে গেল। কাকে পেয়েছেন আপনারা? কাকে গুরু হিসাবে পেয়েছেন আপনারা? বাঁকুড়া জেলায় প্রচারে গেছেন ঠাকুর, ঠাকুরের সঙ্গী সাথী সব গেছে, দল শুদ্ধ। নিশীথ মালাকারও গেছিলেন। সকালে একটা মিটিং, বিকেলে একটা মিটিং, সন্ধ্যা একটা মিটিং, এরকম সারাদিনে প্রতিদিন 2-3টে করে মিটিং হচ্ছে। প্রচুর কষ্ট হচ্ছে ঠাকুরের সঙ্গে থাকতো যারা। একদম ভোর 4টের সময় নিশীথ ডাকে তুলেছে ঠাকুর, এই কিছু ওঠ ঘুম থেকে ওঠ।
নিষিদ্ধ বলে, কেন কি হয়েছে, এত ভোরবেলা ডাকছো কেন, তোমার জ্বালাকে একটু ঘুমাতেও পারবো না? বলে না, ওর ওর আমার সুগারটা বেড়েছে, একটু বেগুন পোড়া খাবো, তুই বেগুন কিনে নিয়ে আয় বাজার থেকে। মানে এটা ঠাকুরের ফর্মুলা, বেগুন পোড়া খেলে নাকি সুগার ছেড়ে যায়। যাই হোক, নিষিদ্ধা বলছে তুই এত ভোরের বেলা কেন, সে তো বাজার খুলুক, 8টা 9টার আগে তো বাজার খোলে না, তুমি এত ভোরের বেলায় আমাকে তুলছে কেন? তুই জানা, বলছি তুই গেলে পাবি। বলছে এত ভোরের বেলা কি দোকান খোলে? বলছে আমি বলছি তুই জানা, তুই যদি যাস তোকে আমি একটা ভালো জিনিস দেখাবো। নিষিদ্ধ আমার লোক পেয়ে গেছে, যা ঘুমে ঢলতে 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 যাচ্ছে, গিয়ে দেখি সে কাছাকাছি যে বাজারে আছে, বাজার পুরো শুনশান, কেউ বলতে কেউ নাই, একটাই মাত্র ব্যক্তি গোটা কত বেগুন নিয়ে প্যাকেটে করে বসে আছে। নিষিদ্ধ বলে, আরে তুমি এত ভোরে বেলা কেন? দাদা আমার এত টাকার দরকার, এই কটা টাকা হলে আমার বিরাট উপকারে আসবে, তাই এত ভোরে বেলা এসে বসে আছি। ঠাকুরের সেটিং গুলো দেখুন কিরকম। নিষিদ্ধা বলেন তাড়াতাড়ি বেগুন কটা দাও, বেগুন কটা দাও বলে নিয়ে বেগুন কটা নিয়ে তাড়াতাড়ি করে ঠাকুরের কাছে যখন এসে দেখছে ঠাকুর বাচ্চা ছেলের মতো মুখ ধুচ্ছেন আর কুলকুচি করে ফোয়ারার মতো জলগুলো উপরের দিকে ছুড়ে দিচ্ছেন। বাচ্চা ছেলেরা যেমন করে না, মুখে জল নিয়ে উপর দিকে ছুড়ে দেয়, হ্যাঁ, দিলে ফোয়ারার মতো বুদবুদ হয়ে যায় না। নিষিদ্ধ এসছিস? ঠাকুর বলছেন, হ্যাঁ আমি হারাবার এসছি। বেগুন এনেছিস? হ্যাঁ। আমার পিছনে আয়। ঠাকুরের পিছনে বলে, আমার মাথার দিকে তাকা। বলছে মাথার দিকে তাকালাম। বলছে কি দেখতে পাচ্ছিস? তখন বলছে অসংখ্য, আকাশের দিকে তাকালে যেমন অসংখ্য গ্রহ নক্ষত্র দেখা যায়, সেরকম অসংখ্য গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছি। মানে অন্ধকার আকাশে দেখা না, মিটমিট করে আকাশে তারাগুলো দেখা যায় প্রচুর, ঠিক সেরকম দৃশ্য দেখতে পাচ্ছেন। তখন ঠাকুর বললেন, এই মুহূর্তের জন্য আমি এই ব্রহ্মাণ্ডটা তৈরি করলাম। হইস ভারত ব্রহ্মচারী, ভাবুন, মূল্যায়ন করুন। আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। কে এই ভারত ব্রহ্মচারী মহারাজ? যে বুদ্বুদের মতো ফোয়ারা তুলে তিনি ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড মানে কি? এই যে সৌর পরিবার, এই যে সূর্য আমাদের পিতার মতো, এই বসুন্ধরা আমাদের মায়ের মতো, এবং ধাত্রীর ভূমিকায় এই যে অন্যান্য বুধ, শুক্র, বৃহস্পতি, অন্যান্য যে গ্রহ আছে, তার উপগ্রহ আছে, চাঁদ ইত্যাদি অনেকগুলো উপগ্রহ আছে, এই সব মিলে এই সূর্যের সংসার, এই সৌর পরিবার। এইরকম 9টা করে সৌর পরিবার মিলে হয় একটা করে ব্রহ্মাণ্ড। বোঝাতে পারলাম? এটা বিজ্ঞানীদের কথা। 9টা করে সৌর পরিবার মিলে হয় একটা করে ব্রহ্মাণ্ড। ঠাকুর বললেন, এই মুহূর্তের জন্য আমি এই ব্রহ্মাণ্ডটা তৈরি করলাম। বাড়ি পরে যাবেন, আমার আলোচনা চলাকালীন একজনকে উঠতে পারবেন না, যারা যাবেন এখন উঠে চলে যান, কারণ তাহলে পুরো কেটে যাবে। বাড়ি আমাদেরও তারা আছে, আমাদেরও সংসার আছে, কিন্তু এই আলোচনার ওয়েবটা নষ্ট করবেন না। তো যিনি মুখের কথায় কথায় ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, ঠাকুর বলছেন, আমি ভগবান বনতে আসিনি, আমি ভগবান বানাতে এসেছি। আমি ভগবানের ডাইস, আমি ভগবানের ডাইস। ছোট ছোট পুতুল তৈরি হয় না ডাইস দিয়ে? বলছেন আমি ভগবান বানাতে এসেছি, ভগবান বনতে আসিনি। কেই বলে ব্রহ্মচারী মহারাজ? আজকের আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। নিজেদের গুরুর কথা বলে গর্ব করে বলছি তা কিন্তু না, যেটা বাস্তব সত্য। আমরা তো বলি, চিৎকার করে করে বলি, আজ যারা আমরা বলি বালক ব্রহ্মচারী মহারাজ জন্মসিদ্ধ, বলি তো এই জন্মসিদ্ধ ডিগ্রি কে দিয়েছে? এই যে লেখা আছে জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, এই জন্মসিদ্ধ ডিগ্রিটা কে দিয়েছে? আপনারা দিয়েছেন? হ্যাঁ কিনা বলুন, দিয়েছেন? কে দিয়েছে? সন্তান দল দেয়নি, সূর্যের আশ্রমের পক্ষ থেকে দিয়েছে। কে দিয়েছে জন্মসিদ্ধ ডিগ্রি? তখনকার দিনে যারা বড় বড় পঞ্চতীর্থ, সপ্ততীর্থ, জ্ঞান তীর্থ, ন্যায় তীর্থ, তারা দিনের পর দিন বালক ব্রহ্মচারী মহারাজের ঐশ্বরিক ক্ষমতা প্রকাশ বিকাশ দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, তারপরে তারা এই জন্মসিদ্ধ ডিগ্রিটা দিয়েছেন। আমাদের প্রত্যেকটা দেব দেবতা আমাদের কাছে নমস্য, অন্যান্য সাধুগুরু মহান তা আমাদের নমস্য। আমরা কাউকে ছোট করছি না, কাউকে হেয় করছি না, কিন্তু বালক ব্রহ্মচারী মহারাজের গুরুত্বটা বোঝাতে গিয়ে আমি বলতে চাইছি যে বালক ব্রহ্মচারী মহারাজের নামের আগে লেখা হয় জন্মসিদ্ধ যুগবতার ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। কলিযুগে যত মহাপুরুষ এসছেন তাদের নামের আগে জন্মসিদ্ধ কথাটা লেখা হয়, হ্যাঁ কিনা বলুন? সারা শব্দ দেন, একটু তাহলে বুঝবো কি আমি একাই বকে যাবো? আর কোন গুরু মহানের নামের আগে লেখা হয় কি? দাপর যুগে কৃষ্ণের নামের আগে লেখা হয়, জন্মসিদ্ধ কৃষ্ণ লেখা হয়, রামচন্দ্রের লেখা হয়, একমাত্র বালক ব্রহ্মচারী মহারাজের নামের আগে জন্মসিদ্ধ কথাটা লেখা হয়। কেন? কলিযুগে এত মহাপুরুষ এসছে, তাদের নামের আগে জন্মসিদ্ধ কথাটা লেখা হয় না কেন? আর এই ডিগ্রি কারা দিল?
সুতরাং এই জন্মসিদ্ধ ডিগ্রিটা যে কেউ পেতে পারে না। আজ যারা আমাকে বলে বালক ব্রহ্মচারী মহারাজ মারা গেছেন, তাদেরকে আমি বলি বালক ব্রহ্মচারী মহারাজ মারা গেছেন যারা বলবে, তাদেরকে আগে জন্মসিদ্ধ কথাটা টাকা খরচ আমি করবো, পেপারে দিতে যত অ্যাডভার্টাইজমেন্টের খরচ আছে আমি দেবো। তার সঙ্গে আমি চ্যালেঞ্জ করি যে আপনি শুধু আপনার নিজের নাম দিয়ে খবরের কাগজে একটা ডিক্লারেশন দেবেন যে বালক ব্রহ্মচারী মহারাজকে যারা জন্মসিদ্ধ বলে দিক মূল্যায়ন করেছিলেন তিনি যোগ্য, জন্মসিদ্ধ হবার যোগ্য নন। এই কথা শুধু লিখতে হবে খবরের কাগজে। আর কেউ আছেন, কেউ আছেন যে এই কথাটা উদ্র করে নিতে হবে যে জন্মসিদ্ধ হবার যোগ্য নন? কারণ জন্মসিদ্ধ ডিগ্রিটা আপনি আমি দিইনি, এই ভারতবর্ষের জ্ঞানীগুণী পণ্ডিত সমাজ দিয়েছে। শিশু বয়স থেকে নদীর উপর থেকে হেঁটে যাওয়া, শূন্যে মিলিয়ে যাওয়া, একসঙ্গে বিশাল বড় দেহ তৈরি করা, হ্যাঁ, আবার ছোট্ট হয়ে যাওয়া। বরুণ ঘোষ, বরুণদা ঠাকুরের বাল্য সাথী, কথা বলতে বলতে খেলা করতে করতে হওয়া। একদিন বরুণ ঘোষ ঠাকুরকে জাপটে ধরেছে, বিরু তুমি কথা কইতে কইতে যাও কোথায়? হ্যাঁ, আজকে তোমাকে আমি জাপটে ধরে থাকবো, দেখি তুমি কি করে হাওয়া হয়ে যাও। যত বরুণদা চেপে ধরছে, বরুণদার নাম শুনেছেন আপনারা, ঠাকুরের বাল্য সাথী। বরুণদা যত চেপে ধরেছে, ঠাকুরকে চেপে ধরছে, ঠাকুর তত ছোট হয়ে যাচ্ছে। আস্তে যত ছোট হচ্ছে তত আর যত চাপছে তত ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হাতের মুঠে চলে এসছে। আরে ঠাকুর তুমি কই গেলা? এই তো আমি ফাঁকা, হাওয়া নেই। আবার সামনে এসে দাঁড়াচ্ছে। এই হচ্ছে অনিমা শক্তির খেলা। নিজেকে অনুকূলে নেওয়া, নিজেকে অনুকূলে নেওয়া, বাতাসের সঙ্গে মিশিয়ে নেওয়া। আমি যদি তর্কের খাতিরে বলি বালক ব্রহ্মচারী মহারাজ এখনো কোন কীট পতঙ্গের রূপ ধারণ করে সুচারে বসে আছেন, আপনারা অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? যদি অস্বীকার না করেন তাহলে স্বীকার করুন তিনি জন্মসিদ্ধ। কারণ যার এই ক্ষমতাটা রয়েছে, যার বহু রূপ নেবার ক্ষমতা রয়েছে, তিনি একমাত্র জন্মসিদ্ধ। হাজার হাজার ভক্তদের সামনে তিনি বলেছেন, আমি যখন ডাকবো, আমি কারো মার পথে আমরা লেক টাউনে ক্লাস করতে আসতাম, সুন্দরবনের পক্ষ থেকে 15-20 জন করে আসতাম। আমাদের সুন্দরবন অঞ্চলে যত নেতারা ছিল, সন্তান দলের বড় বড় কর্মী ছিল, তারা সবাই আমরা দল বেঁধে মাঝে মাঝে লেক টাউনে আসতাম, ক্লাস করতাম। ঠাকুর আমাদের এক গুরু ভাই মাস্টারমশাই ছিলেন, 28 তলায় বাড়ি, এখনো বেঁচে আছেন। তিনি ঠাকুরকে প্রশ্ন করছেন, বাবা তোমার বিপ্লব যখন শুরু হবে আমরা কি করে জানতে পারবো? আমরা তখন এত ফোন টোন ছিল না, তো তোমার বিপ্লব যখন শুরু হবে আমরা কি করে জানতে পারবো? আমরা তো 3-4টে করে নদী পার হয়ে আসি। ঠাকুর তখন বললেন, আমি যখন ডাক দেব কোনো মারফতে নয়, মাধ্যমে নয়, আমি এককভাবে প্রত্যেককে জানাবো। এটা আমাদের নিজে কানে শোনা। আমি কোনো মারফতে নয়, মাধ্যমে নয়, আমি এককভাবে প্রত্যেককে জানাবো। সন্তান দলের কর্মীরা যারা আছেন আপনাদের উপস্থিত এখানে, তাদের উদ্দেশ্যে আমি 3টে অপশন দিয়ে যাচ্ছি, আপনারা খেয়াল করবেন। আপনাদের আগামী দিনে বিরাট 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 বড় দায়িত্ব আসছে, তার জন্য মনোভঙ্গ না হয়ে আর বরং মনকে শক্ত করুন, নিজেকে প্রস্তুত করুন। আমি 3-4টে উদাহরণ দিচ্ছি। প্রথম কথা, প্রতি মুহূর্তে পরিচিত কণ্ঠস্বরে প্রতীক্ষা করছি, কড়া চাবুকটা পড়ে দেখবেন। সেখানে ঠাকুর বলছেন, এই বুঝি ভেসে গেল সেই কণ্ঠস্বর। হ্যাঁ, আমি সুভাষ বলছি, পিকিং বা মস্কো রেডিও থেকে সেই ঘোষণা আসবে। নেতাজি যখন ঘোষণা করবে যে আমি ভারতের মাটিতে প্রবেশ করছি, দিল্লি চলো ডাক দেব, তখন আমার এই বিশাল সেনাবাহিনীকে তোমরা খাদ্য দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করবে। তাহলে সেই বিশাল 50 লক্ষ হোক আর 1 কোটি হোক, এই 50 লক্ষের বাহিনী যখন ঢুকবে, তমি গতি সত্যম বই, পুরাতন যারা গুরু হয়ে আছেন পড়ে দেখবেন। ঠাকুর বলছেন, আমার 50 লক্ষ সন্তান যখন মার্চ করতে করতে এগিয়ে যাবে, পুলিশ মিলিটারি 5 তলায় বন্দুকগুলিকে হাঁ করে তাকিয়ে থাকবে। আছে না তমি গতি সত্যম বইতে? হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, তমি গতি সত্যম অনেক পুরাতন বই। ঠাকুর সেখানে বলছেন, আমার 50 লক্ষ মেনশন করে দিয়েছেন ঠাকুর। এখন আমার 50 লক্ষ সন্তান যখন মার্চ করতে করতে এগিয়ে যাবে, মানে মার্চ করতে করতে, সেটা সরাসরি নেতাজির বাহিনীর কথা বলা হলো না, আমার 50 লক্ষ সন্তান যখন মার্চ করতে করতে এগিয়ে যাবে, পুলিশ মিলিটারি হাঁ করে তাকিয়ে, পাছায় বন্দুক রেখে হাঁ করে তাকিয়ে থাকবে। তাই সেদিন তাদেরকে সেবার দায়িত্ব নিতে হবে আমাদের। তার জন্য সন্তান দলের আগামী দিনের একটা ভূমিকা আছে। 2টো অপশন দিচ্ছে ঠাকুর। বলছেন যেটা আমি একটু আগে বললাম, যে আমার যখন পাতাল বলছে কলকাতায় এত মরা পড়বে যে আমার সন্তানেরা মুখে রাম নাম কীর্তন করতে করতে পাতাল রেলে ভরাট করবে।
তাহলে সন্তান দলে আগামী দিনে ভূমিকা আছে তো নাকি? আছে তো? পাতালে ভরাট করতে যাবেন তো নাকি? তার জন্য বিশ্বাস ধরে রাখতে হবে। নাম বন্ধ রাখবেন এই সাউন্ড এনার্জিটাকে নষ্ট করার জন্য। কারণ সন্তান দলের মুখ থেকে যদি রাম নাম কীর্তনটাকে কেড়ে নেওয়া যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 মাসের মধ্যে সন্তান দলের সংগঠনের অস্তিত্ব শেষ হয়ে যাবে। কারণ একমাত্র এই নামের সুর, এই মহানামের সুরই আমাদেরকে এই কীর্তনের মিলন সঙ্গীতের মাধ্যমে আমরা সবাই মিলিত হয়ে আছি। ঠিক কিনা বলুন? ঠিক তো? সেই নামকে আমাদের মুখ থেকে কেড়ে নেবার জন্য চক্রান্ত শুরু হয়েছে। আমাদের এক ভাইরা কিছু গোষ্ঠী, তারা এই নামের পাত্তা দিচ্ছে না। নাম নাকি নাম করে কিছু হবে না, ওরা নাকি বিপ্লব করবে। হাসির কথা একটা বলি, আমি নাম করেই বলছি, সময় উত্তীর্ণ, তাই আজকে প্রকাশ করতে কোনো আপত্তি নেই। একদিন ঠাকুরের কাছে উত্তরবঙ্গের গৌর দত্ত খুব কিস্তি খেউট দিয়ে বক্তব্য রাখতেন। বক্তব্য রাখতে গিয়ে এক জায়গায় পিটুনি খেয়েছে, গণধোলাই খেয়েছে, জনগণ মারধর করেছে। ঠাকুরের তত্ত্ব বলো, বেদের তত্ত্ব বলো, সেখানে তো গালাগালি কথাটা ঠিক না। জনগণ খেপে গিয়ে মারধর দিয়েছে। সেই রাগে পড়ে ঠাকুরের কাছে এসছে, গিয়ে বলছে, বাবা, সঙ্গে আর কে এসেছিল? হ্যাঁ বাবা, তুমি অনুমতি দাও, তুমি বিপ্লব করবে সবসময় বলো, কি বিপ্লব কবে করবে? তুমি বলবে, বলো, আমাদের অনুমতি দাও, তুমি কবে বিপ্লব করবে? ঠাকুর বলছে, হ্যাঁ আমি ঠিক সময় ভুলে করবো না, তুমি বলো কবে বিপ্লব করবে। এমন অন্যায় সহ্য হচ্ছে না, আমার মার খেয়েছে তো গণধোলাই, আর তুমি বাবুকে বিপ্লব কবে করবে বলতে হবে। ঠাকুর বলছেন, তোরাই বিপ্লব করবে? হ্যাঁ, তুমি তো বুড়া হয়ে গেছো। ঠাকুরকে বলছে, হ্যাঁ, গৌরদত্ত আর আরকেসি মানে রামকৃষ্ণ চক্রবর্তী গেছে, তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার দ্বারা হবে না, তবে আমরাই করবো। ঠাকুর বলছে, তোরাই করবি? ঠিক আছে, আমি যখন থাকুন না তখন তোরা বিপ্লব করিস। এবার ঠাকুরের চরণ ধরে কে থাকতো? রবীন্দ্র। হ্যাঁ, পা দুটো ধরে থাকতো না রবীন্দ্র বন্দ্যোপাধ্যায়? রবীন্দ্র ঠাকুরকে মালিক মালিক করে ডাকতো, বলতো। হ্যাঁ, যেই বলেছে ঠাকুর বলেছে যে আমি যখন থাকুন না তোরা বিপ্লব করিস, তখন রবীন্দ্র আবার বলে উঠেছে, এটা কি কইলা মালিক, এটা কি কইলা, এটা তুমি কি কইলা, তুমি ঠাকুর না বিপ্লব করবা মানে ওরা। তখন রবীন্দ্রকে আবার পা দিয়ে গুঁতো দিয়ে চুপ করে দিয়ে, চপ, মানে রবীন্দ্রকে থামিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এবার ওরা ওটা শুনে খুব খুশি হয়ে চলে গেছে। হ্যাঁ, তারপরে রবীন্দ্র আবার ফের ধরেছে ঠাকুরকে, গুরুদেব মালিক তুমি এটা কি কইলা, তুমি ঠাকুর না ওরা বিপ্লব করবে, তার মানে? আরে ওগো, আমি ওগোর কাছে থাকুন না, কিন্তু তোগোর কাছে তো থাকবো। আজকে যারা এই যে গুরুগিরি করছে না, হ্যাঁ, এইসব কলমের গাছ বেরিয়েছে, কেউ নাকি সব পা ধোয়ানো জল খাওয়াচ্ছে, এইসব দেখতে পাচ্ছি ভিডিওতে আজকাল। হ্যাঁ, ওদের কাছে মানে গুরুদেব তো নাই, তো ওর কাছে থাকুন না, তো তোর কাছে তো আছি। তারই সন্তানদের যারা নিরীহ প্রাণ প্রিয় সরল প্রাণ ভাই বোন, তাদের কাছে তো ঠাকুর আছে, তো ওর কাছে থাকুন না, তোর কাছে তো থাকবো। আজকে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বাস আস্তে আস্তে সন্তান দলের তা বড় কর্মী আজকে তার বিশ্বাস হারিয়ে ফেলছে, আর আজের পক্ষ থেকে নায়ক দলে চলে যাচ্ছে। তার জন্য ব্রহ্মচারী মহারাজের কিচ্ছু যায় আসে না। ঠাকুর বলেই রেখেছেন, আমার কাছে যারা এসেছো, আমাকে যদি কেউ ভুল বুঝে চলে যায়, আমি পিছন থেকে তাদেরকে ওয়েলকাম করবো, স্বাগত জানাও। ঠাকুর যতটা প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর অতটা রুদ্র রূপ নিতে পারে, যেটা অচল সেনকে বলেছিলেন। অচল সেন, যেটা দৈনিক প্রতিদিন পত্রিকায় ছাপা হয়েছিল 1992 সালে, সাংবাদিকদের সাক্ষাৎকারে সন্তান দলের সভাপতি অচল সেনকে বলা হয়েছিল যে আপনি বালক ব্রহ্মচারী সম্পর্কে কিছু বলুন, আমরা জানতে চাই। তখন অচল সেন একটা চরম সত্য কথা স্বীকার করে ফেলেছিলেন, বলেছিলেন, সেই পেপার কাটিং আজও রয়েছে আমার কাছে, দৈনিক প্রতিবেদন পত্রিকায় বেরিয়েছিল, যে বালক ব্রহ্মচারী মহারাজের রুদ্র রূপ আমি দিনের পর দিন প্রত্যক্ষ করেছি। এটা খবরের কাগজের কথা, আমি বলছি না। কিন্তু অচল সেন বলছেন, বালক ব্রহ্মচারী মহারাজের রুদ্র রূপ আমি দিনের পর দিন প্রত্যক্ষ করেছি। তার রুদ্র লীলা যদি একবার শুরু হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে রুখে ওঠার কোনো ক্ষমতা নেই। বালক ব্রহ্মচারী মহারাজের গতিকে রুদ্ধ করতে পারে। এটা সন্তান দলের সভাপতির বক্তব্য। এটা দৈনিক প্রতিবেদন পত্রিকায় বেরিয়েছিল। এটা 92 সালের কথা বলছি, তারিখটা এই মুহূর্তে খেয়াল নেই। তো যাই হোক, আজকে সেই রুদ্র রূপ নিয়ে তিনি যখন আসবেন, ঠাকুর কি বলে রেখেছেন, আর একটা অপশন দিচ্ছি আপনাদের কাছে। আমার আত্মপ্রকাশের পর আমি থাকবো কয়েক মাস, আর নেতাজিকে থাকতে হবে কয়েক বছর। এগুলো শুনেছেন, অনেক পুরানো তত্ত্ব। ঠাকুর বলছেন, আমার আত্মপ্রকাশের পর থাকবো কয়েক মাস, কমাস কিন্তু বলেননি, আর নেতাজিকে থাকতে হবে কয়েক বছর। ভাবুন, খেয়াল করবেন। তোমরা যারা আমার কাছে দীক্ষা নিয়েছো, আমার কাছে আসার চেষ্টা করো না, কারণ
সারা বিশ্ব থেকে ঢল নামবে, সেই ভিড় সামলাতে গিয়ে আমাকে রাখতে হবে কাঁচ ঘেরা ঘরে। মানে কিরকম ভিড় হবে বুঝতে পারছেন তো? যদি 16 আনার মধ্যে যদি 4 আনাও বাঁচে বা 3 আনা বাঁচে, তাও তো কম নয়, 30, 40, 50 কোটি তো হবেই। হ্যাঁ, তো বাকি মরবে সব, বাঁচার কোনো রাস্তা নেই, মরতেই হবে। সে ভূমিকম্পে হোক, বন্যায় হোক, মহামারী হোক, যুদ্ধের মাধ্যমে হোক। এই যে লা নিনা তৈরি হয়েছে গোটা প্রশান্ত মহাসাগরের বুকে, এই কিছুদিন আগের খবর আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন। লা নিনা তৈরি হয়েছে গোটা প্রশান্ত মহাসাগর জুড়ে, গোটা পৃথিবী তছনছ করে দেবে। কুরুক্ষেত্র কাণ্ড কোনো সুস্থ পরিবেশে হয়নি, ভয়ঙ্কর অগ্নিবৃষ্টি, অতিবৃষ্টি, রক্ত বৃষ্টি দিয়ে দিনের বেলা শিয়াল কুকুরের কান্না, প্রচন্ড হারে জলোচ্ছ্বাস, বন্যা, এরকম একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে কুরুক্ষেত্র কাণ্ড হয়েছিল। ওই যে কর্ণের রথের চাকা কাদায় দেবে গেছিল, কেন? প্রচন্ড বৃষ্টি হয়েছিল। সুতরাং এবারও বিপ্লব একই ধারাটা একই। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই 3টে ধারায় ঠাকুরের বিপ্লব হবে। তো এবারও ঠিক একই ভাবে প্রকৃতি একদিকে রুদ্র রূপ নিয়েছে, ভূমিকম্প, বন্যা, মহামারী, জলোচ্ছ্বাস এগুলো ঘটবেই। আর একদিকে বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ, দুটো বাহিনী আমি আগেই বলেছি প্রস্তুত। তার জন্য ঠাকুর বলে রাখছেন, যে কটা টিকে থাকবে, গোটা বিশ্ব থেকে ঢল নামবে আমাকে দেখবার জন্য, সেদিন তোমরা আমার যারা দীক্ষিত সন্তান, তোমরা মাসের পর মাস কাঁধে চিড়ে গুড় নিয়ে লাইন কন্ট্রোল করবে। ঠাকুর বলা আছে তো, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, তোমরা মাসের পর মাস চিড়ে গুড় নিয়ে লাইন কন্ট্রোল করবে। একান্ত যদি দেখার ইচ্ছা হয়, দূর থেকে বাইনোকুলার বাইনোকুলার দিয়ে দেখে নেবে। কারণ আমার কাছে আসার চেষ্টা করবে, যারা আসেনি তাদেরকে আসতে দেবে। দুদণ্ড স্বামী স্ত্রী দাঁড়িয়ে কথা বলার সময় পাবে না। তাহলে সন্তান দলে আমি কটা অপশন দিলাম? 3টে অপশন দিলাম। কত বড় দায়িত্ব আগামী দিন আসছে, তার জন্য মানসিকভাবে তৈরি থাকুন। আপনারা বলবেন, এই যে যুদ্ধ হচ্ছে, এই যে প্রকৃতির অবস্থা, আমার তো অবস্থা খুবই খারাপ, আমাদের অবস্থা খুব খারাপ, আমরা কি বাঁচবো, টিকবো? চিন্তা নেই, গুরুর প্রতি বিশ্বাস রাখুন। আমি 3টে অপশন দিচ্ছি, 3টে ঘটনা আপনাদেরকে বলছি। 1971 যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন পাকিস্তানি সেনারা 17 জন বাংলাদেশি জনগণকে, তখন পূর্ব পাকিস্তান ছিল, তখন বাংলাদেশ জন্মায়নি, পূর্ব পাকিস্তানের 17 জনকে পরপর দাঁড় করিয়েছে। তার মধ্যে লাস্ট যে ছিল ধারে একদম, সে ছিল বালক ব্রহ্মচারীর শিষ্য, তার গলা ছিল একটা লকেট। মানে পাকিস্তানি সেনারা একটা একটা করে গুলি করছে, একটা একটা করে মারছে, যাকে মারছে সে পড়ে যাচ্ছে, যাকে মারছে পড়ে যাচ্ছে, একটার পর একটা পড়েই যাচ্ছে। যে গুরু ভাইটা ছিল, সে ঠাকুরের লকেটটা ধরে বলছে, বাবা আমি কেউ শেষ হয়ে যাবো, আমিও শেষ হয়ে যাবো, আমাকে মেরে দেবে। বাবা বাবা করছে, শুধু বাবা বাবা করছে, বাবা বাবা করছে। তারপরে তাকেও যখন গুলি করা হলো, সে তখন গুলি শেষ, তখন মিলিটারি গুলি শেষ। আর ওই যে ফায়ারটা করেছে, সেই শব্দেই আর কি সে অচেতন হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ এবার পাকিস্তানি সেনারা চলে গেছে, হ্যাঁ, ওরা জানে 17 জন সব খতম, সব চলে গেছে। তারপর কিছুক্ষণ পরে সেই গুরু ভাইটা ভাবছে, মানে আমাদের বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমাদের গুরু ভাইদের মানে মানসিকতাটাকে মজবুত করার জন্য আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, অতীতের উদাহরণ, 71 সালের ঘটনা। গুরু ভাইটা কিছুক্ষণ পরে ভাবছি, আমার তো কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে না। তখন সেন্স ফিরে আসছে, গিয়ে দেখছি আমার তো গুলি লাগেনি। কিভাবে বাঁচিয়ে দিল ঠাকুর দেখুন, তার বেলায় টোটা শেষ হয়ে গেল। আরেকটা অপশন দিচ্ছি, এক গুরু ভাই মুসলিম পাড়ার উপর থেকে হেঁটে তার পাড়ায় যেতে হবে, কিন্তু ওই পাড়া দিয়ে হেঁটে গেলেই তার মরতে হবে। সে তখন ঠাকুর 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 করছে, বাবা আমি কি করে, আজকে এই পাড়া দিয়ে হেঁটে গেলি তো আমাকে যেতেও হবে বাড়িতে, আবার এই পাড়া দিয়ে হেঁটে গেলে আমাকে কচু কাটা করে দেবে। তখন ঠাকুর 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 করছে, কোথায় কিচ্ছু নেই। কিছুক্ষণের মধ্যে একটা মৌলভী সাহেব এসে সেই গুরু ভাইয়ের সামনে দাঁড়িয়েছে, এসে বলছে, বাবা তুমি কোথায় যাবে? না অমুক পাড়ায় যাবো, কিন্তু এই যে সামনে মুসলিম পাড়া দেখছে, আমার ভয় লাগছে, কোথায় আমাকে মেরে টেরে দেবে। ও কোনো চিন্তা নেই, তুমি আমার সঙ্গে চলো। বলে সেই পাড়াটা পার করে দিয়ে তার নিজের পাড়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে মৌলভী সাহেব হওয়া। 3টে আরেকটা উদাহরণ দিচ্ছি, যখন প্রচন্ড যুদ্ধ চলছে, কিছু গুরু ভাই একটা ঘরের মধ্যে নাম কীর্তন করছে, তাদের মধ্যে ভীষণভাবে তারা নাম করছে, আমি মরে তো যাবো, মুক্তিযুদ্ধ চলছে মানে ভয়ঙ্কর ব্যাপার, মরে যাব। তখন তারা উচ্চই স্বরে সবাই মিলে ভাই বোনেরা নাম করছে। বাইদি বাই কথাটা বলে রাখে, হয়তো বলার সময় পাবো কি সুযোগ পাবো জানি না। আপনাদের এলাকায় আমি একইভাবে অনুরোধ করে যাচ্ছি, হাত জোড়ে করে অনুরোধ করে যাচ্ছি, বাঁচতে যদি চান নামটাকে ব্যাপকভাবে করুন, একটা দিনও যেন নষ্ট না হয়। ব্যাপকভাবে ঘরে ঘরে হোক, এলাকা এলাকা হোক, ব্যাপকভাবে নাম করুন। নাম ছাড়া এই মুহূর্তে আজকে আর বিকল্প কোনো রাস্তা নেই।
বেঁচে থাকার, কারণ যোগদান করার সুযোগ আর পাবেন না। এখন যেটুকু পাচ্ছেন, এরপরে যা বিশ্ব পরিস্থিতি আসছে যোগদান করার সুযোগ পাবেন না, কিন্তু নামটা বেশি করে করুন এই মুহূর্তে। তো যে ঘটনা বলছিলাম, একটা ঘরের মধ্যে কিছু গুরু ভাই বোন তারা নাম করছে, এবার হানাদারেরা সেখানে ঢুকে পড়েছে, দেখা যায় সব বেরিয়ে এসো, গুলি করে মারবো সব এক এক করে। তখন গুরু ভাইরা বলছে আমাদেরকে মারুন, এই ঘরের মধ্যে মারুন, আমরা কিন্তু বালক ব্রহ্মচারীর নাম আমরা মুখ থেকে বন্ধ করবো না। যেই বলেছে, যেই শুনেছে, ওদের যে সর্দার ছিল সে তখন যেই বলেছে বালক ব্রহ্মচারীর কথা বলেছে, সঙ্গে সঙ্গে সেই ঘরে একাই ঢুকেছে, ঢুকে দেখছে কি বললে তোমরা, বালক ব্রহ্মচারীর নাম হচ্ছে। তখন তার মনে পড়েছে যে ছোটবেলায় সে মৃত্যুর কবলিত হয়েছিল, মৃত্যুর মুখে পড়ে গেছিল, ঠাকুরের আশীর্বাদ এসে তাকে ঠাকুর বাঁচিয়ে দিয়েছিলেন। সেই সর্দার তখন মনে করলো যে এই বালক ব্রহ্মচারী তো বালক ঠাকুরই তো আমাকে বাঁচিয়ে দিয়েছিল, তাহলে এদের বাঁচিয়ে রাখা আমার কর্তব্য। সঙ্গে সঙ্গে গুরু ভাইদের বললো তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদেরকে যা বলছি, বাইরে সব হানাদারিটা দাঁড়িয়ে আছে, মেরে ফেলবে, গুলি করবে, আমি তোমাদের একটা গাড়ি এনে দিচ্ছি, গাড়ি করে তোমাদের নিরাপদ জায়গায় পৌঁছে দিচ্ছি, কিন্তু আমার কথা অমান্য করো না। বলতে একটা গাড়ি, ওদের সঙ্গে তো গাড়ি ছিল, একটা গাড়ি ডেকে আনলো, খালি করে অমুক জায়গায় পৌঁছে দিয়েছে। সর্দার, সেই হানাদারিদের সর্দার, সে গুরু ভাইদের উদ্ধার করে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিল। এই হচ্ছে নামের মাহাত্ম্য। এটা মুক্তিযুদ্ধের 71 সালের 3টে ঘটনা আপনাদের উদাহরণ দিলাম। তো আজকের যে ঘটনা ঘটতে চলেছে, পাশের বাড়িতে আগুন লাগলে আপনার বাড়ি যে আপনার নিশ্চিন্ত থাকবেন তা কিন্তু না, আজও কালো সারা ভারত কিন্তু এখন বিরাট টার্গেট। ভাষণমালা বই সেখানে পড়ে দেখবেন 55-56 পৃষ্ঠা ঠাকুরের বলা, যে প্রতিবেশী দেশ থেকে আক্রমণ শুরু হবে, সেইটা ছড়াতে ছড়াতে বৃহৎ আকার নেবে এবং এমন একটা অসহায় অবস্থা সৃষ্টি হবে, ভারত অনুপায় হয়ে ওদের কবলে পড়বে, ভারত অনুপায় হয়ে ওদের কবলে পড়বে। আছে না ভাষণমালা বইতে? হ্যাঁ, তখন রাশিয়া ছুটে আসতে বাধ্য হবে, রাশিয়ার দেখা দেখি চায়নাও এগিয়ে আসবে, তখন আমরা বৃহৎ শক্তি সংগঠনে পরিণত হব। সেদিন কেউ খুশি না হোক, সন্তান দল খুশি হবে। আছে ভজনওয়ালা বইতে? সেদিন কেউ খুশি না হোক, সন্তান দল খুশি হবে। সন্তান দল সেদিনও সার্ভিস দিয়ে যাবে। তাহলে সন্তান দলে সেদিনের সার্ভিসের জন্য তাহলে সন্তান দলে কটা অপশন দিলাম? 4টে দায়িত্ব। আমি 4টে উদাহরণ দিলাম যে সন্তান দল। ভাষণমালা বই কিন্তু আপনার আমার লেখা নয়, এটা ঠাকুরের মুখ নিঃসৃত বাণী। সেখানে ঠাকুর বলছেন সন্তান দল সেদিনও সার্ভিস দিয়ে যাবে। তাহলে আগামী দিন আমাদের ভাই বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা, আমাদের বিরাট দায়িত্ব আসছে আগামী দিনে। মৃত্যুর হাহাকার পড়ে যাবে, মৃত্যুর মিছিল হবে, কিন্তু সন্তান দলের ভাই বোনদের বিশাল ভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকা, খুচরো মান অভিমান, নেতৃত্ব, কর্তৃত্ব। আজকের পূর্বস্থলীর মঞ্চে দাঁড়িয়ে আমি প্রকাশ্যে সমগ্র সন্তান দল ভাই বোনদের উদ্দেশ্যে আমি ঘোষণা করে রাখছি, একটা নগণ্য প্রতিনিধি হিসাবে, নগণ্য ভাই হিসাবে হাত জোড়ে করে অনুরোধ করে যাচ্ছি, খুচরো খুচরো দ্বন্দ্ব বিবাদ ভুলে গিয়ে এই মুহূর্তে কাছে আমি হাত জোড়ে করে অনুরোধ করছি, আসাম থেকে ভাইরা এসছে, ওদেরকে গান করার সুযোগ দিতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, তত্ত্ব ব্যাখ্যায় যাব না, আমি সব কথার জিস্ট সারাংশ বললাম। এই মুহূর্তে সন্তান দলের ভাই বোনদের ভীষণ ভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং আমার বিনয়দের কাছে একটা অনুরোধ রেখে গেলাম, আপনি ইমিডিয়েট গোটা পশ্চিমবাংলা আসামের ভাই বোনদের ডাকুন, ডেকে এই জায়গাটা আমার ভালো লাগে, এটা কমিউনিকেশনের ক্ষেত্রে খুব ভালো, একটা মহামিলনের ডাক দেন। এটা আমার একটা অনুরোধ, আমি আর্জি রেখে গেলাম বিনয়দার কাছে, এখানকার সংগঠনের ভাইদের কাছে। আপনারা ইমিডিয়েট একটা মহামিলনের ডাক দেন, সন্তান দলের যে যেখানে যারা আছে সবাইকে ডাক দেন, আমাদের ইমিডিয়েট ঐক্যবদ্ধ হওয়া ভীষণ প্রয়োজন। সুতরাং মার আমাদের খেতেই হবে, শুধু প্রস্তুত থাকবেন না। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে 3টে প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাইছি। আমাদের যারা গুরু ভাই বোন আছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা বলুন, ঠাকুর আছেন এবং আসবেন, তার বেদের বিপ্লব হবে? হ্যাঁ, জোরে বলুন রামায়ণ রাম। বিশ্বাস করেন ঠাকুর রামায়ণ নাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার? বিশ্বাস করেন? জোরে বলুন রামায়ণ রাম। 3 নম্বর বেদের বিপ্লব হবেই, এটা মানেন তো? 4 নম্বর আরেকটা প্রশ্ন আছে, বালক ব্রহ্মচারী মহারাজ দীক্ষা দেওয়ার পারমিশন কাউকে দিয়েছে? তাইনি তো? মানে যদি কেউ আপনাদের এলাকায় গুরুগিরি করতে আসে তাহলে আপনারা কি করবেন? লাঠি পেটা করে দাঁড়িয়ে দেবেন। এখানে কোনো দাদাগিরি মাতব্বরি চলবে না। সন্তান দল বিশ্ব প্রকৃতি সংগঠন, এখানে কোনো গুরুগিরির ব্যবসা চলবে না।
সন্তানদের একটা কমন প্ল্যাটফর্ম। এই মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে যারা ভাবছে ভারত ব্রহ্মচারী মারা গেছে চলে গেছে, তার অসমাপ্ত কাজ আমরাই সমাপ্ত করব। অনেক তথ্য ফেসবুকে খুললেই দেখতে পাই। তারা গুরুগিরি শুরু করেছে। ঠাকুরের সারা জীবনে একটা সিংহাসন জুটলো না, ভাঙা চৈগির উপর বসে দীক্ষা দর্শন দিয়ে গেলেন, আর রাজকীয় সিংহাসন বানিয়ে তোমরা সব গুরুগিরি করছো। হ্যাঁ, এগুলোকে কোনো মতে বরদাস্ত করবেন না। এলাকায় ঢুকলেই একদম লাঠি পেটা করে তাড়িয়ে দেবে। এরা সন্তান দলের গদ্দার, এরা সন্তান দলের বিশ্বাসঘাতক। সন্তান দলকে আন্তর্জাতিক চক্রের সঙ্গে মেশাতে চাইছে, সন্তান দলকে ধ্বংস করার জন্য এরা সেই সমস্ত আন্তর্জাতিক চক্রের সঙ্গে হাত মিলিয়েছে। এদের থেকে সাবধান থাকুন। প্রত্যেকটা এলাকায় এলাকায় আপনার প্রত্যেকে সচেতন থাকুন এবং ব্যাপকভাবে মহান নামের জোয়ার করুন। বিশ্বাস রাখুন, সৌয়ানা বিশ্বাস। একদম এক আনা ঘাটতি থাকলে হবে না। ওই দ্রৌপদীর মতো এক হাতে বস্ত্র ধরে আছে, কাপড় ধরে আছে, আর এক হাতে হে শাখা প্রাণ শাখা আমায় রক্ষা করো বাঁচাও। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে, বলছে বেটা তুমি নিজেকে চেষ্টা করতে নিজে রক্ষা করার জন্য আবার আমারে ডাকছো। সাপ্লাই নাই। যখন দেখছে কোনো মতে নিজের শক্তিতে নিজেরা কাপড় ধরে রাখতে পারছে না, তখন ফুল স্যালেন্ডার। হে প্রাণ শাখা, হে কৃষ্ণ আমাকে বাঁচাও, রক্ষা করো, তখন কাপড় সাপ্লাই আসে। তেমনি এই 16 আনা নির্ভরতা, 1 ইঞ্চি এক আনা ঘাটতি থাকলে হবে না। গুরুর প্রতি আমরা গুরু ছাড়া কাউকে চিনি না। কোন দাদা তন্ত্র আমরা বুঝি না, আমরা বুঝি বাবা তন্ত্র। গুরুই আমাদের সুপ্রিম পাওয়ার। সেই গুরুর চরম তত্ত্ব, গুরুর পরম তত্ত্ব, গুরুর নির্দেশ অনুযায়ী আমরা চলবো। কোন দাদা তন্ত্রে আমরা বিশ্বাসী নই। কে কি বললো, কে কি ফেসবুকে লিখলো, ওসব কাউন্টার দেওয়ার দরকার নেই। কাগজের গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়। এর অবাঞ্ছিত ব্যক্তি ঠাকুর কলকাতা সন্তোষপুর স্টেডিয়ামে বলেছিলেন, তখনই বলেছেন আমার সন্তান দলে কিছু বেনজল ঢুকেছে। সেই বেনজল ঢুকে সন্তান দলকে বিভ্রান্ত করছে। তারা সন্তান দলকে বিভিন্ন আন্তর্জাতিক চক্রের সঙ্গে মিলিয়ে তাদেরকে মার খাওয়ার ব্যবস্থা করছে। খুব সাবধান, খুব হিসাব করে কথা বলবেন। উল্টো পাল্টা কমেন্ট করার দরকার নেই, লেখালেখি কিচ্ছু দরকার নেই। সম্পূর্ণ গুরুগত হয়ে নামে জপে ভরপুর হয়ে থাকুন। আর